লাইভটা আপনারা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট দিবেন সব ঠিক আছে কিনা। কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জি, লাইভ শুরু হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি একজন জয়েন করছেন মাত্র। আসেন সবাই চলে আসেন, একটু কমেন্ট দিবেন সব ঠিক আছে কিনা। লাইভ ক্লাস নিয়মিত করতে হবে, হোমওয়ার্ক নিয়মিত করতে হবে। শুধু ব্যাসে গ্রুপে ভর্তি হয়ে পড়ে থাকলে চলবে না। চাকরি পেতে হবে, চাকরি নিতে হবে, প্রস্তুতি শতভাগ নিতে হবে ২৬ সালের ভিতরে। ওয়ালাইকুম সালাম খালেদা আক্তার। সবাই একটু কমেন্ট দেন কে কোথা থেকে আমাকে দেখছেন। এই তো পিঙ্কি চলে আসছে, সব তো আমার নিয়মিত স্টুডেন্ট। নতুনেরা কই, সবাই কমেন্ট দেন। মানিকগঞ্জ থেকে আছেন পিঙ্কি, পাবনা থেকে আছেন খালেদা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মহিদুল ভাই, মহিদুল মাহাদি তাই না? ওয়ালাইকুম সালাম তানবীর। ভালো আছি পিঙ্কি বর্মন। ওকে, ভালো আছি মহিদুল ভাই। সবাই কমেন্ট দেন দ্রুত কে কোথা থেকে আমাকে দেখছেন। মেইনলি আপনারা একটু অ্যাক্টিভ হন আমার সাথে। শরীয়তপুর থেকে আছেন সুইটি আক্তার, রুমাইসা নূর কুষ্টিয়া থেকে, গাজীপুর থেকে আছেন মামুন। ওয়ালাইকুম সালাম সাকিয়া আলম, এক টুকরো নিক। ওয়ালাইকুম সালাম। দ্রুত কমেন্ট দেন সবাই। টাঙ্গাইল থেকে আসেন বর্মন, ভালো আছি। নার্গিস খাতুন মাত্র জয়েন করছে, সে আমার পরিচিত মুখ কিন্তু এখনও নাকি জয়েন করেনি, আমি খেয়াল নাই। আমার পরিচিত মুখ যারা তাদের কিন্তু সবাইকেই গ্রুপে অ্যাড দিয়ে দিছি। ইন্দ্রাণী চৌধুরী চট্টগ্রাম থেকে, চিতলমারি বাগেরহাট থেকে। প্রশান্ত কুমার চিতলমারি বাগেরহাট থেকে, আমার বাড়ি তো চিতলমারির পাশেই। চিতলমারি কোন গ্রাম? আমি কিন্তু ডাকাতি স্কুলে পড়াশোনা করছি। আমি তো জানতাম না প্রশান্ত কুমারের বাড়ি চিতলমারি। ঘাটতারামিম ভালো আছি। আব্দুল্লাহ আল মামুন, জি ভালো আছি ভাই। মনিরা কাজিম ময়মনসিংহ থেকে, এক টুকরো নীল আছেন রাজশাহী থেকে, শওকত আছেন চিটাগং থেকে, জান্নাতুল ইসলাম আজকে তো বিশাল বড় একটা ক্লাস হোমওয়ার্ক জমা দিছে ৪৩ পেজের না ৪৭ পেজের যেন। পিয়া রহমান বর্ণ, আসলে হয়েছে কি দেখেন, এই যে ৪৭ পেজের একটা হোমওয়ার্ক করছেন, করতে হয়তো আপনার একদিন লাগছে। সকালে ১.৫ ঘন্টা করবেন, বিকালে ১.৫ ঘন্টা করবেন, দেখে দেখে দ্রুত দ্রুত লিখে যাবেন। ১.৫ ঘন্টা ৩ ঘন্টা করলে মোটামুটি আপনার ৪০ পেজে লেখা হয়ে যাবে, বা ২ দিনই লাগুক। তাতে কি হয়েছে, আপনি যে একবারই শিখছেন না জীবনে, আর জীবনে পিছনে ফিরে তাকাতে হবে না, আপনারও আর কষ্ট করতে হবে না। নেক্সটে আপনার ছেলে মেয়ে, আপনার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা যারা আসুক, ওদেরও আর কষ্ট করতে হবে না। ইভেন আপনার ভাই বোন যারা আছে আশেপাশে, আপনি এমনভাবে শিখতেছেন যে এইগুলো ওদেরকে দিবেন। আমি ৪৭ পৃষ্ঠা করছেন, এরপর আপনার একটা বোন আছে ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, পড়ে বলবেন যে ৪৭ পৃষ্ঠা একটু দেখাই দিবেন, যে ৪৭ পৃষ্ঠা তুই করে দে। ও 7 দিন বসে করে দিক, ওই 6, 7, 8-এ থাকতেই ওইগুলো শিখে যাবে। খড়িয়া গ্রাম স্যার, জি আমার বাড়ি হচ্ছে সামন্তগাতি, পিরোজপুরের ভিতরে পড়ছে। ভালো আছি কাজিম। মুই বগুড়ার সোইল। জান্নাতুল ইসলাম, সোইল অর্থ কি? শরীফ ভাই, যে আমার প্রিয় আরেক ভাই চলে আসছে সোহেল ভাই। সাবিহা রিমিও আমার খুব প্রিয়, খুব ভালো করতেছে। সাদিয়া তাসনিমও ভালো করতেছে। মিঠুন সরকার ভালো করতেছে। নীলমণি ভালো করতেছে। রুহুল ভাই চলে আসছে, ভালো আছে রুহুল ভাই। রুহুল ভাইয়ের সাথে যোগাযোগ কদিন একটু কম হয়েছে প্রাইমারির জন্য, তাই না? নমস্কার স্যার, স্যার প্রেজেন্ট। শ্রীকান্ত রাজনমত ভোলা থেকে। আল হামরা তাহরিমা খুব ভালো করতেছে। তবু ভালো করতেছে। কামরুল ভাই ভালো করতেছে উত্তরা থেকে। সাদিয়া বিশ্বাসও ভালো করবে, মাত্রই পরিচিত ফেসল যশোর থেকে। আল তাহরিমা, জি। কই আবু হানিফা, তারপরে কি যেন বন্যার তো দেখলাম, জুই, আরও কে কে যেন। ইফতেখার ভাই কয়দিন আগে কথা হয়েছিল, বলছিল ওনার আইডিতে সমস্যা, উনি অন্য আইডি দিয়ে ক্লাস করতেছে। শরীফ আলম পিন্টু, ওয়ালাইকুম আসসালাম স্যার। নোয়াখালী থেকে সিদ্দিকুল্লাহ মাহমুদ। আফিফ ভাই আছেন বগুড়া থেকে। আসিফ স্যার। সয়েল মানে পোলা মানে ছেলে। শাহাব চট্টগ্রাম থেকে। আসেন আমরা ক্লাসে যাই। কতক্ষণ হলো? অলরেডি 4 মিনিট হয়েছে। জাস্ট 4 মিনিট 5 মিনিট আমাদের সাথে একটু কথা বলি, আপনারা একটু কমেন্ট দেন, ইন্টারাকশন হয়, তাই না? সবই দেখতে পাচ্ছি কিন্তু লাইভে উপস্থিতি দেখতে পাচ্ছি না, যে এই মুহূর্তে ঠিক কতজন লাইভে উপস্থিতি আছে। বগুড়া থেকে আসেন, কথা না বাড়ি আমরা ক্লাসে। নরসিংদী থেকে আসি আলহামদুলিল্লাহ। শাপলা আক্তার বগুড়া, শাপলাও খুব ভালো করতেছে। স্পর্শহীন মেয়ে। এখন কতক্ষণ হলো? আমাদের ক্লাস জাস্ট 4 মিনিট 28 সেকেন্ড চলে। একটু কথা বললাম, আপনাদের অ্যাক্টিভ করলাম, আপনারা নতুন জয়েন করলেন।
আমিও হাজির মাহফুজুর রহমান। আসেন আমরা ক্লাস করি। খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান, দেখবেন যে ওপেনলি ক্লাসের থেকে প্রাইভেট ক্লাসের সব কিছুই ভালো হয়। আপনাদেরও যেমন অ্যাটেন্ডেন্স ভালো থাকে, আমারও একটা দায়িত্ব থাকে, আর সিক্রেট সব কিছুর উপরে ছেলেমেয়েদের আকর্ষণও বেশি থাকে। ওপেনলি ক্লাস দিলে ছেলেমেয়েদের আকর্ষণ কম। আজকে আমরা দেখেন দেখতে দেখতে কিন্তু আমরা একটা না দুইটা নয়, কখনো রেগুলার কখনো ইরেগুলার, টোটাল আমরা 50টা ক্লাস শেষ করছি আজকে পর্যন্ত, তাই না? আর আমরা আমাদের যে ব্যাচটা, অর্থাৎ ব্যাচ 2026 এই প্রাইমারির জন্য, এই প্রাইমারির আগ মুহূর্তে আমি 3-4টা ক্লাস দিয়েছিলাম ইংলিশের উপরে। এই ইংলিশ ক্লাসগুলো আবার দেব, আবার একেবারে প্রথম থেকে দেব। আমরা কিছু নিবন্ধনের গণিত শেষ করি, সামনে নিবন্ধন আছে। নিবন্ধনের উপর কিছু টানা ক্লাস দিই, গণিতের উপরে গণিতটা একটু কাভার করি, তারপর আবার ইংরেজির ক্লাস দেবো। আবার প্রধান শিক্ষকের আবার আসবে, আবার প্রধান শিক্ষকের উপর ক্লাস দেবো। যখন বিসিএস আসবে তখন বিসিএসের উপরে ক্লাস দেবো। ক্লাস মোটামুটি এভাবে চলতে থাকবে, ঠিক আছে? গণিতের উপরই ক্লাস হবে অনেক বেশি। মাঝে মাঝে ইংরেজির শিট রেডি করে আমি ইংরেজির উপর ক্লাস দেবো। আর ইংরেজির ক্লাস যা দেবো ওইটুকুতে আপনার শতভাগ কাভার হয়ে যাবে। সারা মাসে যদি 2টা ক্লাস দিই ইংরেজির উপর, একটা চ্যাপ্টার শেষ করি, 12 মাসে আপনার 24টা ক্লাস দিলে মনে করেন আপনার 12টা চ্যাপ্টার একেবারে ফাতা ফাতা হয়ে যাবে। গ্রামের ভাষায় বলে ফাতা ফাতা, মানে ওইটা নিয়ে আপনার আর কোনো কিছু বাকি থাকবে না, ওর 14 গোষ্ঠী শেষ করে দেবো ওই অল্প ক্লাসের মধ্যেই। আজকে হচ্ছে নিবন্ধন গণিত, নিবন্ধন প্রাইমারি বিসিএস। আমরা মূলত নিবন্ধন টার্গেট করে এখন পড়তেছি এবং পড়বো। সব নিবন্ধনগুলো আগে দেখি, প্রাইমারি শেষ, নিবন্ধন প্রাইমারি বিসিএস পেলি। এটা ছিল আমাদের একটা স্লাইড, কই সে মূল স্লাইডটা কই, কত কত স্লাইড শেষ করে ফেলছি দেখছেন। আসেন আমরা এখান থেকে শুরু করি। নিবন্ধন, আজকে আমাদের ক্লাস হচ্ছে সূত্র ও নিয়মাবলী পাটিগণিত 1 নম্বর অধ্যায়। এখন আমরা আসি কলেজ পর্যায়ে। দেখেন এই গণিতটা আবার বলি শুরু থেকে দেখেন, প্রথম ক্লাসটা একটু বুঝেন। আজকে আসি আমরা কোথায়, নিবন্ধনের কি করতেছি, নিবন্ধনের একেবারে প্রথম যে অধ্যায়টা নিয়েছি আমি, প্রথম অধ্যায়টা সূত্র ও নিয়মাবলী। এটা হচ্ছে পাটিগণিতের একটা চ্যাপ্টার, এটা হচ্ছে কলেজ পর্যায়ে। নিবন্ধনের যতগুলো গণিত আছে একটা 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 করে, কিরে মোবাইলটা বন্ধ হয়ে গেলি কেন, সাউন্ড কমাতে গেছি। আসেন করি, আপনারাও খাতা কলম নিয়ে বসেন। আপনাদের কাজ হচ্ছে 2টা, এখন খাতা কলম নিয়ে বসবেন, আমার সাথে সাথে খাতায় প্র্যাকটিস করবেন আর ঘন ঘন কমেন্ট দিবেন। প্রত্যেকটা গণিতের কমেন্ট দিলে কি হবে, আমার দিকে আপনার ভালো মনোযোগ থাকবে। আর খাতা কলম নিয়ে বসলে কি হবে, আপনি একবার মানে 10 বার দেখলে যা না হয়, একবার খাতায় করলে তাই হয়। আমি কিন্তু সবাইকে বলছি খাতা বানাতে খাতা বানাতে খাতা বানাতে, টেবিলে বসতে খাতায় করতে। গণিত দেখার বিষয় না, গণিত মুখস্থ করার বিষয় না, গণিত খাতায় করার বিষয়। তাহলে এখন আপনার কাছে 2টা, খাতা কলম পানি নিয়ে টেবিলে বসবেন, খাতায় করবেন, আর প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার কমেন্ট দিবেন। আসেন আমরা গণিত করা শুরু করি। আমাদের এই পাটিগণিতও দেখবেন যে নিবন্ধনের যে গণিত আছে না, এই গণিত মোটামুটি আমাদের 1-1.5 মাসের ভিতর সব শেষ হয়ে যাবে। আর মাঝে মাঝে ইংরেজির ক্লাসও দেবো, গণিতের কয়েকটা ক্লাস দিই। এখানে কি বলছে দেখেন, প্রথম গণিতটাতে কি আছে, আমার হাতে যে প্রথম গণিতটা আছে এটাতে বলছে যে 6300। এই অঙ্কগুলো কিন্তু আমি, এই নাম্বারগুলো কিন্তু সুবিধার্থে এভাবে পড়ি, ঠিক আছে? 6300। এখন অনেকে বলে যে স্যার 6300 কি, ঠিক আছে? আমি আরো সংক্ষেপে পড়ি 6300 বা 6300 বা 6300 বা 6300। এখানে বলছে 6300, মানে 6300 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ধরনের অঙ্ক আমরা প্রাইমারিতে করছি, তাই না? দেখেন 6300, এটাকে আমরা লিখতে পারি 63 × 100, 63 × 100। 63কে আমরা লিখতে পারি কি বলেন, 7 নং 63, 7 গুণ 9, 9 মানে হচ্ছে 3-এর স্কোয়ার। 100কে আমরা লিখতে পারি 4 গুণ 25, আরো ভেঙে লিখি, ব্রড করে লিখি। 63কে আমরা লিখতে পারি 7 নং 63, 7 × 9। 100কে আমরা লিখতে পারি 4 গুণ 25, আরো ভেঙে লিখতে পারি, কিন্তু আমার সুবিধা হচ্ছে জোড়া জোড়া নেওয়া বা স্কোয়ার বানানো, এর জন্য 4 গুণ 25 নিয়েছি। তাহলে লিখতে পারি 7 × 9 রে লিখতে পারি 3-এর স্কোয়ার, 4 রে লিখতে পারি 2-এর স্কোয়ার, 25 রে লিখতে পারি 5-এর স্কোয়ার। এই 3-এর স্কোয়ার মানে হচ্ছে 3 গুণ 3, 2-এর স্কোয়ার মানে হচ্ছে 2 গুণ 2, 5-এর স্কোয়ার মানে হচ্ছে 5 গুণ 5। তাহলে বর্গ সংখ্যা হতে হলে আমাদের যে ফ্যাক্টরগুলো আছে, কি বলে, গুণনীয়কগুলো আছে, সেগুলো জোড় আকারে থাকতে হয়। দেখেন 5 5 জোড় আকারে আছে, 2 2 জোড় আকারে আছে, 3 3 জোড় আকারে আছে, কিন্তু এই 7 আছে একা আলাদা। এখানে যদি আমি আরেকটা 7 দিই তাহলে 7 গুণ 7 মানে 7-এর স্কোয়ার হয়।
তার মানে এখানে আমার আরো একটা 7 হলে এই সংখ্যাটাকে এই যে 7 গুণ 3 এর স্কোয়ার গুণ 2 এর স্কোয়ার গুণ 5 এর স্কোয়ার মানে হচ্ছে 6300। এটার সাথে আমি যদি আরেকটা 7 গুণ করি তাহলে এই যে একটা 7 আছে এটার সাথে আরেকটা 7 গুণ করলে দুইটা জোড় হয়, মানে আমি লিখতে পারি তাহলে একটা 7 এর স্কোয়ার হয়। তারপরে দেখেন 5 এর স্কোয়ার 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার 7 এর স্কোয়ার মানে দুইটা 7 দুইটা 3 দুইটা 2 দুইটা 5, দুইটা থেকে একটা একটা নিলে হয়, তাই না? তার মানে আমাদের আরো একটা 7 লাগবে। তার মানে 6300 সংখ্যাটি আসলে পূর্ণবর্গ সংখ্যা নয়। 6300 সংখ্যাকে আমরা যদি 7 দিয়ে গুণ করি তাহলে যে সংখ্যাটা হয় সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। ঠিক আছে, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 7। আর সেটার বর্গমূল সংখ্যাটা কত হবে? বর্গমূল সংখ্যা হবে 3 2 5 7। দেখেন 3 2 5 7 বর্গমূল করতে হলে আমরা জোড়া জোড়া থেকে একটা একটা নেই। তাহলে 5 7 35, 3 35 105, 105 দুগুণী 210। এই 210 হচ্ছে মূলত বর্গমূল। কোন সংখ্যার বর্গমূল? 6300 ইন্টু 7, এই সংখ্যার বর্গমূল হচ্ছে 210। 5 7 35, 3 35 105, 105 দুগুণী 210। এগুলো জাস্ট ব্যাখ্যার জন্য। এই ধরনের অঙ্ক আমাদের সামনে আরও আছে, লাগবে এর জন্য। মূলত এই অঙ্কটা আমরা দেখেন, এখন আপনি অঙ্ক বুঝে গেছেন, এখন এই অঙ্কের অ্যান্সার বের করতে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড। 6300 সমান সমান 63 গুণ 100, 63 দিয়ে লিখতে পারি 7 নং 63, 4 25 100। আমরা দেখতে পাচ্ছি 9 এর মানে 9 এর লিখতে পারি 3 এর স্কোয়ার, 4 এর লিখতে পারি 2 এর স্কোয়ার, 25 এর লিখতে পারি 5 এর স্কোয়ার। দুইটা 5 দুইটা 2 দুইটা, কিন্তু 7 একা পড়ে গেছে। এই 7কে জোড় বানাতে হলে আরেকটা 7 দিয়ে গুণ করতে হবে, তবেই এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে আমার আরো একটা 7 লাগবে। তার মানে 6300 সংখ্যাকে 7 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা হয় ওই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আর ওই সংখ্যাটার যদি আমি বর্গমূল করি তাহলে সেটা হয় 210। মানে 6300 গুণ 7 সমান সমান হচ্ছে 210 গুণ 210। বর্গমূল কত? 210। তার মানে 210 দুইবার গুণ করলে মূল সংখ্যাটা হবে। মূল সংখ্যাটা কত? মূল সংখ্যাটা হচ্ছে 6300 গুণ 7। সুন্দর না? অনেক সুন্দর। তাহলে আসেন, বুঝছেন না? সব ব্যাখ্যা করে দিয়েছি, ক্লিয়ার করে দিয়েছি। এবার আসেন নেক্সটে। ভালো আছি সাদি, চমৎকার। উদ্দিন, একটু নীল, অর্পিতা। সুন্দর হয়েছে না ব্যাখ্যাটা? অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটা দিনেই ব্যাখ্যা করে দিয়েছে। দেখেন এখানে ব্যাখ্যা দেওয়া আছে পিডিএফ এর মধ্যে। আরো সুবিধা পাবেন আপনারা। এখন ক্লাস শেষে পিডিএফ দিয়ে দেবো, দেখে দেখে প্র্যাকটিস করবেন। পিডিএফ দেবো না, ক্লাস দেখে দেখে প্র্যাকটিস করবেন। এরপরে কি বলছে দেখেন, পিডিএফ দেবো পরীক্ষার আগের দিন। আগামী শুক্রবার পরীক্ষা নিব, শুক্রবারের আগের দিন পিডিএফ দেবো, পিডিএফ দেখে ক্লাস প্র্যাকটিস করবেন। কারণ আমি যে পিডিএফ খুব খারাপ জিনিস। ঠিক আছে, কি বলছে? একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত 15 টাকা। যত জন আছে, মনে করেন আমার X জন সদস্য আছে, একটা সমিতিতে X জন সদস্য আছে। দেখেন এখানে কিন্তু সব নিবন্ধনের গণিত। আমি আবার বলি, দেখেন এখন আমাদের চলতেছে এটা কলেজ পর্যায়ে। এটা হচ্ছে 2024 আসছে। এটা হচ্ছে আমাদের 2024 আসছে। এগুলো সব কলেজ পর্যায়ে। এটা হচ্ছে আমাদের 2022 আসছে। এটা হচ্ছে আমাদের 2019 আসছে। এরপর আছে স্কুল পর্যায়ে, এরপর স্কুল পর্যায়ে 2। এখানে মোট আমার পেজ হচ্ছে কয়টা? 95 পেজ। তার মানে এখানে আমার টোটাল গণিত আছে প্রায় 95-এর অর্ধেক, মানে প্রায় 45-এর মতো গণিত আছে। আসেন আস্তে আস্তে করি, সব করো। 45টা গণিত হয়তো আমার সর্বোচ্চ 2 ক্লাস লাগতে পারে। ঠিক আছে না? হ্যাঁ, সব করব, সব শিখবো। কারণ প্রাইমারি গণিত, এই যে এইখানে যে গণিত আছে বেশিরভাগ গণিতে আমাদের প্রাইমারি গণিতের ভিতর শেষ হয়ে গেছে। আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন, প্রাইমারি গণিতের যে ক্লাসগুলো আছে 42টা 43টা ইউটিউবে দেওয়া আছে, একটা করে। এইটা তো করবেন, এইটা করাচ্ছি, এইটা আগে করবেন। এইটা করে হোমওয়ার্ক আগে জমা দিবেন। তারপরে সময় পেলে ওই ইউটিউবে যে ক্লাসগুলো আছে 1 নম্বর ক্লাস থেকে শুরু করবেন। প্রাইমারির ওই ক্লাসগুলো শেষ করে আসবেন। 2 নম্বরে কি বলছে বলেন? একটি সমিতিতে যতজন সদস্য আছে, মনে করেন X জন সদস্য আছে, প্রত্যেকে 15 পয়সা করে চাঁদা দিচ্ছে, 15 টাকা করে। তাহলে X জন যদি 15 টাকা করে চাঁদা দেয়, মোট চাঁদা উঠছে 735 টাকা। X জন সদস্য প্রত্যেকে 15 টাকা করে দিছে, এটা হচ্ছে আমার মোট চাঁদা। আমি ধরছি মোট চাঁদা। এখানে মোট চাঁদা বলছে 735। তাহলে X এর মান কত? 15 দিয়ে 735কে কাটেন, 4 15 60, 13 থাকে, 13 আর 5 135, 9।
তাই না? 49 কি একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত 15 পয়সা, প্রত্যেকে 15 পয়সা না, দেখেন যদি বলতো যে প্রত্যেকে 15 টাকা, তার মানে হচ্ছে x গুণ 15। যতজন সদস্য আছে প্রত্যেকে 15 টাকা, তার মানে যতজন সদস্য x জন প্রত্যেকে 15 টাকা করলে x গুণ 15। প্রশ্নে বলছে কি যতজন সদস্য আছে, x জন সদস্য আছে তত 15, তত 15, তত মানে কি x 15, মানে হচ্ছে প্রত্যেকে 15x করে চাঁদা দিছে। x জন সদস্য আছে প্রত্যেকে 15x করে চাঁদা দিছে, তত 15 চাঁদা। তার মানে আমার এখানে হয় x² সমান সমান 49, x সমান সমান 7। তাহলে সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা হচ্ছে এই যে 7। অনেকদিন পর লাইভ ক্লাস করতেছি, রনি সরকার, ধন্যবাদ ভাই। কেন স্যার রিপিট প্রশ্ন পড়লে কি হবে? হবে ওই যেভাবেই বলেন না কেন, ঘুরে ফিরে সব একই দেখবেন। তাহলে এটা অ্যান্সার 49 না প্রশান্ত কুমার, এটা অ্যান্সার হচ্ছে 7। এখানে অ্যান্সার ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে? এখানে সম্ভবত আমার টাইপিং মিস্টেক হয়েছে, এই যে এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে হবে 15x। নিচে চলে যাচ্ছে বোর্ডের অ্যান্সারগুলো, এই যে নিচে অ্যান্সার নিচে চলে যাচ্ছে। আচ্ছা এটাকে এইদিকে সরাই রাখি। এখানে কি বলছে দেখেন, 91, 101, 117 এবং 123 সংখ্যাগুলোর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? তাহলে করেন 91 মানে কি 7 গুণ 13, 7 13 91। 101 কোনো সংখ্যা দিয়ে ভাগ হয় না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 117 দেখেন 7 আর 1 8 আর 1 9, 1 যোগ 1 সরি 1 যোগ 1 যোগ 7, তাহলে 7 আর 1 8 আর 1 9 সংখ্যা, অঙ্ক 3টা যোগ করলে 9 হয়, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হবে। ঠিক তেমনিভাবে 2 আর 3 5, 5 আর 1 6, আবার দেখেন 1 যোগ 2 যোগ 3 মানে 3 আর 2 5 আর 1 6, অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 6, অঙ্কগুলোর সমষ্টি 6, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হবে। অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দিয়ে ভাগ হয় তাহলে সংখ্যাটা 3 দিয়ে ভাগ হবে। তবে এটাও 3 দিয়ে ভাগ হয়, এটাও 3 দিয়ে ভাগ হয়। আবার দেখেন 9 আর 1 এটা কিন্তু 10, 3 দিয়ে ভাগ হয় না, কিন্তু আমরা জানি 7 13 91। 100 এর নিচে 3টে সংখ্যা আছে 7 দিয়ে ভাগ হয়, কোন কোন সংখ্যাটা বলেন? 7 গুণ 7 49, 7 গুণ 11 7 11 77, 7 গুণ 13 7 13 91। ঠিক আছে, এই 3টে সংখ্যা প্রচুর আসে মৌলিক যৌগিকের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে 91 মানে হচ্ছে 7 13 91। 101 সংখ্যাটা কোনো সংখ্যা দিয়ে ভাগ হয় না, কারণ 1 যোগ 0 যোগ 1 মানে হচ্ছে 2, 1 যোগ 0 যোগ 1 মানে হচ্ছে 2, তার মানে 2 তো 3 দিয়ে ভাগ হয় না। 7 আর 1 8 আর 1 9, অঙ্ক 3টা যোগ করলে 9 হয়, 9 3 দিয়ে ভাগ হয় মানে সংখ্যাটা 3 দিয়ে ভাগ হয়। 3 আর 2 5 আর 1 6, অঙ্ক 3টির সমষ্টি হচ্ছে 6, 6 3 দিয়ে ভাগ হয় মানে সংখ্যাটা 3 দিয়ে ভাগ হয়। কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দিয়ে ভাগ হয় তাহলে সংখ্যাটা 3 দিয়ে ভাগ হবে। তার মানে এটা 3 দিয়ে ভাগ হয়, এটা 3 দিয়ে ভাগ হয়, এটা 3 দিয়ে হয় না, কিন্তু এটা 7 অথবা 13 দিয়ে হয়। আর এটা কোনো সংখ্যা দিয়ে ভাগ হয় না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে না? দ্রুত কমেন্ট দেন। তাহলে আমি ক্লাসের বাইরে ছিলাম বলে কেউ মেনশন করেন নাই। জি 101 সবাই অ্যান্সার দিয়ে দিয়েছেন। আচ্ছা কোনো ব্যাপার না, এখানে এগুলোর ব্যাখ্যাও কিন্তু দেওয়া আছে। 7 13 91, 1 যোগ 1 যোগ 9 9, 9 3 দিয়ে ভাগ হয় মানে সংখ্যাটা 3 দিয়ে ভাগ হবে, 6 3 দিয়ে ভাগ হয় মানে সংখ্যাটা 3 দিয়ে ভাগ হবে। 101 মৌলিক সংখ্যা, কোনো সংখ্যা দিয়ে ভাগ হয় না। এখানে কি বলছে দেখেন, বলছে যে 88 91 95 এবং 99 সংখ্যাগুলোর মধ্যে কোনটি সর্বাধিক সংখ্যক উৎপাদক আছে? 99 আমরা কি লিখতে পারি? 3 33 99 মানে হচ্ছে 3 গুণ 3 গুণ 11। আমরা 95 লিখতে পারি 5 গুণ 19, 5 আছে প্রথমে 5 দিয়ে ভাগ করতেছি, 5 গুণ 19, 19 আর কোনো কিছু দিয়ে ভাগ হয় না। 91 লিখতে পারি 7 গুণ 13, এটা আমাদের মুখস্থ 7 91। 88 কে আমরা লিখতে পারি 8 গুণ 11, 8 11 88। 8 কে আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 11, 8 কে লিখলাম 2 গুণ 2 গুণ 2।
5 গুণ 19, 19কে আর ভাগ করা যায় না। 7 গুণ 13, দুইটা সংখ্যাকে আর ভাগ করা যায় না। 3 গুণ 3 গুণ 11 ভাগ করা যায় না। তাহলে এটার দেখেন উৎপাদক হচ্ছে 3টা, এটার উৎপাদক 2টা, এটার উৎপাদক 2টা, এই 88-র উৎপাদক হচ্ছে আমার 4টা। 88 ফ্যাক্টর হচ্ছে 4টা, 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 11 দিয়ে ভাগ করা যায়, মোট 4টা। তাহলে বলছে এত সংখ্যাগুলোর মধ্যে সর্বাধিক সংখ্যক উৎপাদক আছে কোনটা? 88 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কয়টা উৎপাদক আছে? 4টা। কামরুজ্জামান, খালেদা, শাওন, রায়সা, প্রশান্ত, জান্নাতুল। আমি তো নোটিফিকেশন পাইনি স্যার। পাবেন আস্তে আস্তে। মানিক ভাইয়ের সাথে প্রচুর কথা হয়েছে। ক্লাস করতে থাকেন, দেখেন সব পাবেন। আব্দুর রহমান, সাদিয়া, নার্গিস। জোর সংখ্যার উৎপাদক বেশি হয়। জি। এরপরে কি বলছে দেখেন, নিচের কোনটি মৌলিক সংখ্যা? বলেন নিচের কোনটি মৌলিক সংখ্যা? এখানে দেখেন আছে 51, 3 17 51, 59। এই দেখে 51 মানে কি? 5 আর 1 6, 5 আর 1 যোগ করলে 6 হয়, 6 3 দিয়ে ভাগ হয়, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হয়। 9 আর 5 14, 14 তো 3 দিয়ে ভাগ হয় না, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হবে না, 6 দিয়ে ভাগ হবে না, 9 দিয়ে ভাগ হবে না। আবার 59 কোন সংখ্যা দিয়ে ভাগ? 59ই মৌলিক। 6 আর 3 9, তার মানে 6 63 তো আমার 3 দিয়ে ভাগ হয়, 63 আমার কি 9 দিয়ে ভাগ হয়, 7 নং 63, 7 দিয়ে ভাগ হয়। 87, 8 আর 7 15, 15 3 দিয়ে ভাগ হয়, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হয়। এখানে দেখতে পাচ্ছি 59 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, যা কোনো সংখ্যা দিয়ে ভাগ হয় না, এক এবং ওই সংখ্যা ছাড়া। এখানে যোগ আকারে রাখছি কারণ বড় বড় সংখ্যা লাগবে। যেমন 87, 8 আর 7 যোগ করলে 15 হয়, 15 3 দিয়ে ভাগ হয়, তার মানে 87 3 দিয়ে ভাগ হয়। এখানে আসেন কি বলছে দেখেন, বলছে যে একটি বাঁশের 4-এর 1 অংশ কাদায়, 5-এর 3 অংশ পানিতে এবং 3 মিটার পানির উপরে আছে, বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত? দেখেন 4-এর 1 অংশ কাদায়, 5-এর 3 অংশ পানিতে। দুইটা ভগ্নাংশ আছে 4 আর 5, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করেন। 4 আর 5-এর লসাগু কত? 20। তাহলে এটাকে যদি আমি 20 লিখি, 4-এর 5 গুণ, তাহলে এটা আমার 5 হবে। এটাকে যদি আমি 20 লিখি, 5-রে 20 লিখলাম, মানে 4 গুণ করছি, উপরেও 4 গুণ হবে, 12 হবে। এখানেও 20-এর 12, এখানে 20-এর 5, তার মানে আমি বলতে পারি 20-এর 12 আর 5 17। মানে হচ্ছে 4-এর 1 আর 5-এর 3, দেখেন আসতে বোঝাই, 4-এর 1 যোগ 5-এর 3 এর মানে হচ্ছে 5 যোগ 12 সমান সমান 17/20। 4-এর 1 আর 5-এর 3 যোগ করলে কত হয়? 17/20 হয়। পরীক্ষার হলে আমি জায়গা কম পাবো, সময় বাঁচানোর জন্য এভাবে না করে প্রশ্নের মধ্যেই করে দেব। কিভাবে করতেছি দেখেন, আবার দেখাই। প্রাইমারিতে এগুলো দেখাইছি, অনেক দেখাইছি না? অনেক দেখাইছি। এখানে আছে 4, এখানে আছে 5, 4 আর 5-এর লসাগু কত? 20। তাহলে এই 4-কে আমি 20 করে দেব। তাহলে 4-কে 20 করছি মানে 5 গুণ বাড়াইছি, উপরেও 5 গুণ বাড়বে, 1-এর 5 গুণ মানে 5। এটাকে আমি 20 করে দেব। সমহর, দুইটা ভগ্নাংশেরই সমহর, এখানেও 20 এখানেও 20। তাহলে দেখেন এখানে ছিল 5, আমি বানাইছি 20, মানে 5-এর 4 গুণ করে 20 বানাইছি। নিচে যখন 4 গুণ করে বাড়াইছেন, উপরেও 4 গুণ বাড়াতে হবে, তাহলে উপরেও 4 গুণ বাড়ান, মানে 3 4 12। তাহলে 20-এর 5 আর 20-এর 12, তার মানে হচ্ছে 20-এর 17। কাদায় এবং পানিতে আছে 20 ভাগের 17 ভাগ। একটা বিশাল লম্বা খুঁটি আছে, সেই লম্বা খুঁটিতে আপনি 20 ভাগ করবেন। সেই 20 ভাগের মধ্যে মনে করেন এই 17 ভাগ আছে আপনার কাদায় আর পানির মধ্যে, আর উপরে আছে আপনার পানির উপরে আছে 3 ভাগ, যেটা আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এরপরে কি বলছে? 3 মিটার পানির উপরে আছে। আমার ভাগের ক্ষেত্রে 3 ভাগ উপরে আছে বা 3 অংশ উপরে আছে। প্রশ্নে বলছে 3 মিটার উপরে আছে। এই যে আমার পানির উপরে আছে 3 ভাগ বা 3 অংশ বা 3 অংশ, এই 3 অংশ মানেই হচ্ছে এই 3 মিটার। তাহলে বাঁশটার সম্পূর্ণ দৈর্ঘ্য কত? বাঁশটার সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 20 ভাগ, 20 ভাগ বা 20 অংশ। তাহলে 20 অংশ সমান সমান 20 মিটার, এটাই অ্যান্সার। বুঝতে পারছেন? আবার বলি দেখেন, একটা লম্বা একটা বাঁশ আছে, এই অঙ্ক বিভিন্নভাবে করা যায়, কিন্তু যে পদ্ধতিতে করলে আপনি সহজে আপনার বাস্তব জীবনের কাজে লাগাতে পারবেন, আমি সেই পদ্ধতিটা দেখাচ্ছি। এই অঙ্ক এক্স ধরে করা যায়, 4 5 20 এক্স ধরে করা যায়। ঠিক আছে, আবার এই যে মাত্র করলাম 20-এর 17, আপনি যদি 1 থেকে বাদ দেন তাহলে 20-এর 3 হয়। যেমন 1 বিয়োগ 20-এর 17 মানে হচ্ছে 20-এর 3 হয়, তার মানে 20-এর 3 সমান সমান 3 মিটার।
তাহলে 20 সমান সমান 20 মিটার। বিভিন্নভাবে করা যায়, জাস্ট বুঝেন। 4-এর 1 আর 5-এর 3 সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে পাই আমরা 20-এর 17, মানে 20 ভাগের 17 ভাগ। আমরা কি পেলাম? এইটা আর এইটা যোগ করলে আমরা পাই 20 ভাগের 17 ভাগ। এই 20 ভাগের 17 ভাগ কাদায় আর পানির মধ্যে আছে। লম্বা একটা বাঁশ, সেটাকে আপনি 20 ভাগ করবেন। 20 ভাগ করার পরে দেখলেন যে 17 ভাগ কাদায় আর পানির মধ্যে আছে। উপরে আছে আপনার আর মাত্র 3 ভাগ। এটা হচ্ছে আপনার এই প্রশ্নের অংশ অনুযায়ী। এই যে উপরে 3 ভাগ আছে, এটা কি 3 ভাগ? এই 3 ভাগ মানেই বলছে প্রশ্নে যে 3 মিটার। তাহলে 3 ভাগ সমান সমান 3 মিটার হলে বাঁশটার দৈর্ঘ্য কত? 20 ভাগ মোট। তাহলে 20 ভাগের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। ঠিক আছে, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে তাহলে 20 মিটার। বলেন শেখ সাদি ভাই, বলেন। জি, বন্যা আব্দুর রহমান, দ্রুত অ্যান্সার দেন। এই অঙ্ক আরো অনেকভাবে করা যায়, আমরা পরবর্তী আরো অনেকভাবে পড়বো। ঠিক আছে, কারণ এখানেই ম্যাথ আছে আমার 45টা, আর আপনি এভাবে মাইনাস করে করতে পারেন। ঠিক আছে, 1 বিয়োগ 20-এর 17। আবার এটা এইভাবে করতে পারেন। দেখেন, এই যে 4 আর 5 অনেক অনেক বড় অঙ্ক আছে যেগুলো ভগ্নাংশ মাইনাস করতে গেলে টাফ হয়ে যাবে। সোজা কি করবেন, এই যে 4 আছে আর এই যে 5 আছে, 4 আর 5-এর লসাগু কত? 20x। 4 আর 5-এর লসাগু কত? 20। ধরেন বাঁশটার দৈর্ঘ্য 20x, তো বলছে যে পুরো বাঁশটার দৈর্ঘ্য 20x। পুরো বাঁশটার দৈর্ঘ্য কত ধরলাম? 20x। ধরি একটা লম্বা বাঁশ আছে, এই বাঁশের দৈর্ঘ্য হচ্ছে আমার 20x। বলছে এই 20x এর 4 ভাগের 1 ভাগ কোথায় আছে? 20x এর 4 ভাগের 1 ভাগ আছে কাদায়। তাহলে 20-এর 4 ভাগের 1 ভাগ কত? 5x। তাহলে এই 5x হচ্ছে আমার কাদায়। আবার বলছে বাঁশের দৈর্ঘ্য কত? 20x। এই 20x এর 5 ভাগের 3 ভাগ, 20-এর 5 ভাগ মানে কি 4, 5 ভাগের 3 ভাগ মানে 12। এই 12x আছে আমার পানিতে। পুরো বাঁশটার দৈর্ঘ্য কত ধরলাম? 20x। কেন 20x ধরছি? কারণ দুইটা ভগ্নাংশের হর হচ্ছে 4 আর 5। এই 4 আর 5-এর লসাগু হচ্ছে 20। এই দুইটা ভগ্নাংশ এই 4 দিয়েও ভাগ হয়, 5 দিয়েও ভাগ হয়, এমন একটা সংখ্যা আছে 20। এই জন্য আমি ধরছি যে এই বাঁশটার দৈর্ঘ্য ধরি 20x। বাঁশটার দৈর্ঘ্য যদি 20x হয়, এই 20x এর 4 ভাগের 1 ভাগ, তাহলে করেন দেখেন 20x এর 4 ভাগের 1 ভাগ মানে 5x। এই 5x হচ্ছে আমার কাদায়। আবার বলছে যে এই 20x এর 5-এর 3, 20x এর 5-এর 3, 3 4 12x। এই 12x হচ্ছে আমার পানিতে। তাহলে কাদায় গেল 5x, পানিতে গেল 12x, মানে হচ্ছে মোট হচ্ছে 17x। বাঁশটার দৈর্ঘ্য কত? 20x। কাদায় আর পানির মধ্যে চলে গেল 17x। তাহলে পানির উপরে আছে আর কত? 3x। মোট দৈর্ঘ্য 20x, এখানে গেল 17x, তাহলে আর বাকি থাকলো 3x। এই 3x সমান সমান বলছে আমার 3 মিটার। তাহলে 3x সমান সমান যদি 3 মিটার হয়, পুরো বাঁশের দৈর্ঘ্য কত? পুরো বাঁশের দৈর্ঘ্য 20x। 20x সমান সমান 20 মিটার। x ধরে কেন করলাম জানেন? অনেক অঙ্ক আছে আমাদের ঠিক এভাবে করতে হবে, যার কারণে এই অঙ্কটা আবার আমি দ্বিতীয় পদ্ধতিতে দেখালাম। প্রচুর কাজে লাগবে। ভগ্নাংশের অঙ্কগুলো সবসময় যে হরগুলো থাকে, এই হরগুলো দিয়ে ভাগ হয় এমন একটা সংখ্যা ধরে সংখ্যা পদ্ধতির মাধ্যমে আমি অঙ্ক করব। যেমন আমি আগে যখন ব্যাংক ম্যাথ করাইছি, ওখানে দেখবেন আমার একেবারে প্রথম যদি কোনো ক্লাস নিতাম, সেই প্রথম ক্লাসটাই থাকতো সংখ্যা পদ্ধতির উপরে। ইভেন ব্যাংক ম্যাথের যে বই, খায়রুল স্যারের বইয়ে দেখবেন রিটেন ম্যাথ, এমসিকিউ ভাবে জানি রিটেন ম্যাথগুলো একেবারে খায়রুল স্যারের যে বইটা আছে, ওই বইটা শুরুতে প্রথম অধ্যায়টাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। তারপরে আমি যখন আগে স্টুডেন্টদের পড়াইছি ব্যাংক ম্যাথ, প্রথমে ক্লাস নিয়েছি সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি খুবই দারুণ একটা ফ্যাক্টর। অনেক বড় বড় কঠিন কঠিন জটিল জটিল অঙ্ক সব সংখ্যা পদ্ধতির মাধ্যমে খুব সহজে করা যায়, সংখ্যা ধরে। তাহলে আশা করা যায় এই অঙ্কটা ক্লিয়ার। এই একটা অঙ্ক বুঝছেন মানে এরকম শত শত অঙ্ক আপনারা করতে পারবেন। তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে পানির উপরে আছে আমার 3 মিটার, নিচে আছে তাহলে 17 মিটার, মোট হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আমার 20 মিটার।
স্যার একটু আস্তে করে বুঝান, তাল মেলাতে পারি না। 10টা ক্লাস খাতায় করেন, 10 দিন লাগবে। যদি সময় হাতে থাকে সকালে একটা করেন, বিকেলে একটা করেন, 5 দিনে মাত্র 10টা ক্লাস খাতায় করেন, দেখবেন আমার এই স্পিডটাই আপনার ভালো লাগবে। যারা ভালো খেলাধুলো করে তারা দেখবেন, যারা ভালো স্পিডে খেলে তারা সবসময় স্পিডে খেলতেই পছন্দ করে, তাই না? কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, অ্যান্সার দেন। সময় দেব 20 সেকেন্ড, দ্রুত। আচ্ছা 20 সেকেন্ড সময় না, 10 সেকেন্ড সময়, দ্রুত অ্যান্সার দেন। কই আমার সে কই অপশন, কই অপশন চলে গেছে নিচে আজকে। কি বলছে এখানে? 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? অপশন থেকে অ্যান্সার দেন। ক্লিয়ার স্যার, আমরা মাটি কাটা প্লেয়ার। 20 মিটার। শ্রীকান্ত রাজু জয়। তাবাসসুম তাবার বিরুদ্ধে একজন খুব বড় একটা অভিযোগ করছে আমার কাছে মেসেঞ্জারে। শাবনুর রহমান পঞ্চগড়। এক টুকরো নীল। শরীফ ভাই রায়শা জান্নাত। আবু হুরায়রা এমডি আবু হুরায়রা একটু আগে জয়েন করছে। খাতা কলম নিয়ে টেবিলে বসেন যারা নতুন আছেন। স্যার অধ্যায় ভিত্তিক ক্লাস হবে না কিভাবে? অধ্যায় ভিত্তিক ক্লাস হচ্ছে, অধ্যায় ভিত্তিক ক্লাস হবে। এখানে অধ্যায় ভিত্তিক ক্লাস হচ্ছে। শরীফ ভাই দেখেন না, এটা কিন্তু অধ্যায়। আমরা এখন যেটা করতেছি এটা অধ্যায় ভিত্তিক। সূত্র ও নিয়মাবলী আমাদের এখন চলতেছে যে অধ্যায়টা, সেটা হচ্ছে সূত্র ও নিয়মাবলী। এখানে 47টি গণিত আছে যেগুলো বিগত সময় নিবন্ধনে আসছে। ঠিক আছে, প্রাইমারিতে আমরা কিভাবে করছিলাম? সূত্র নিয়মাবলীর উপরে প্রাইমারিতে যে গণিতগুলো আসছে সেই গণিতগুলো, পাশাপাশি এর নিচে কিছু গণিত ছিল যেগুলো অধ্যায় ভিত্তিক। ঠিক আছে, এখানেও আমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক চলতেছে, সূত্র নিয়মাবলীর উপর চলতেছে। এখানে সম্ভবত 47টা গণিত আছে। আশা করা যায় 2 দিনের ভিতর শেষ হবে। ঠিক আছে, এটা অধ্যায় ভিত্তিক। এখানে সব গণিত আছে, এমন কোনো গণিত নেই যা নাই। একটা গণিত বোঝাতে গিয়ে একটু সময় বেশি লেগে গেছে। নিচের কোনটি মৌলিক সংখ্যা? 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত? ঠিক আছে, অ্যান্সার দিচ্ছেন না? অ্যান্সার দিচ্ছেন 90,900,001। স্যার এইগুলা 11 থেকে 20 গ্রেড? হ্যাঁ, প্রাইমারি গণিত, নিবন্ধন গণিত, 11 থেকে 20তম গ্রেড গণিত, সব গণিত সেম, কোনো পার্থক্য নাই। বরঞ্চ প্রাইমারি থেকে নিবন্ধন একটু কঠিন গণিত আছে, আবার কখনো নিবন্ধন থেকে প্রাইমারি নিবন্ধন গণিত দুইটা প্রায় সমান সমান। 11 থেকে 20তম গ্রেড যেটা আছে বিভিন্ন মন্ত্রণালয় এখানে অনেক কঠিন কঠিন গণিত আসে। করবো আমরা আস্তে আস্তে সবই। ঠিক আছে, প্রাইমারি শেষ করছি, নিবন্ধন শেষ করি। এখানে কি বলছে দেখেন, আর আপনারা শুধু প্রাইমারি নিবন্ধন নিয়ে পড়ে থাকলে হবে না। 11 থেকে 20তম গ্রেডে কিন্তু বাংলাদেশে প্রচুর নিয়োগ হয় এবং সারা বছর নিয়োগ হয়। প্রাইমারি নিয়োগ আছে 1 বছর পরে একটা, নিবন্ধনের নিয়োগ আছে 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে একটা। আর 11 থেকে 20তম গ্রেডের নিবন্ধন, 11 থেকে 20তম গ্রেডের যে নিয়োগগুলো মানে সারা বছর নিয়োগ চলে এবং প্রচুর নিয়োগ হয়। বছরে মনে হয় 200টা নিয়োগ হয়। এত পরীক্ষা থেকে, এগুলো আপনারা জানেন না, খোঁজ রাখেন না। আবেদন করবেন, প্রস্তুতি নেবেন, পরীক্ষা নেবেন। ঠিক আছে, এখানে প্রচুর দুর্নীতি হয়, আবার ফেয়ারভাবেও কিছু নিয়োগ দেওয়া হয়। ঠিক আছে, এই জন্য আপনারা 11 থেকে 20তম গ্রেডে আবেদন করবেন, প্রস্তুতি নেবেন, চাকরি নিয়ে নেবেন। প্রাইমারি নিবন্ধন থেকে 11 থেকে 20তম গ্রেডের জব অনেক 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 ভালো। নিবন্ধন ভালো যারা শিক্ষকতা পেশায় আসতে চায়। প্রাইমারি তো বাচ্চাদের পড়াতে পড়াতে মাথা নষ্ট হয়ে যায়। কি বলছে দেখেন, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 2 3 4 5। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 100,000। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999। কিভাবে করবো? সহজে বিয়োগ করতে গেলে তোমার সময় লাগবে, তাই না? 3 4 5 6। দেখেন 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমার 100,000, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999। 9999 মানেই হচ্ছে, ধরেন এটা 9999 এক যোগ করে দেয়, এটা হচ্ছে 10,000। এটা হচ্ছে আমার 10,000। 9999 না, এটাকে কল্পনা করেন আর 1 যোগ করে দেন, এখানে মাত্র 1 যোগ করে দেন, তাহলে এটা হয়ে গেল 10,000। তাহলে বলেন 100,000 আর 10,000 এর মধ্যে পার্থক্য হচ্ছে 90,000। 100,000 আর 10,000 এর মধ্যে পার্থক্য কত? 90,000। এখানে 1 যোগ করছিলেন, তাই না? যদি 1 বাদ দেন তাহলে পার্থক্য আরেক বেড়ে যাবে, তার মানে অ্যান্সার হবে 90,001।
বিয়োগ করতে গেলে সময় লাগবে, বিয়োগ করতে গেলে আপনার ভুলও হতে পারে। আমি যেভাবে করলাম এভাবে ভুল হবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমার 100,000 আর এটা হচ্ছে আমার কত, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9,999। এটার সাথে যদি 1 যোগ করে দেন তাহলে এটা হয়ে যায় আমার 10,000। 1 লাখ মানে 100,000 বিয়োগ 10,000, দুইটা বিয়োগ করলে অ্যান্সার হয় 90,000, ঠিক আছে? তো 10,000 বিয়োগ করবো না, আমি তো 1 যোগ করে 10,000 বানিয়েছি, এই সংখ্যাটা তো 1 কম। তাহলে এইটা থেকে যদি এইটা বিয়োগ করি 90,000 হয়, কিন্তু এইটা থেকে যদি এইটা বিয়োগ করি তাহলে 90,000 হয় না, পার্থক্য আরো 1 বেড়ে যায়, এখানে আরো 1 বেড়ে যায়। জি মিস্টার রুহুল ভাই যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু একটু টেকনিক হয়ে যায়, টেকনিক মুখস্থ না করাই ভালো, ঠিক আছে? যখন ক্ষুদ্রতম সংখ্যা বলবে প্রশ্নে যা বলবে 1 লিখে একটা কম, 0 কম দিবেন। জি বুঝতে পারছি। বাস্তব জীবনে কাজে লাগাবে হবে তো প্রত্যেকটা গণিত। এই দেখেন এখানে লিখেই দিয়েছি আমি, এই যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 9,999, যার মানে হচ্ছে ধরেন এটা 10,000, এই যে ব্যারি যা দিয়ে দিছি, ঠিক আছে? নিচের কোনটি বৃহত্তম, বলেন নিচের কোনটি বৃহত্তম? এখানে 4টা আছে, এই 4টার মধ্যে কোনটা বৃহত্তম বলেন? নিচের কোনটি বৃহত্তম? দেখেন 0.03, 1/3, √3, 2/5। আমি কিন্তু বলছি ভগ্নাংশ আকারে যেগুলো থাকে সেগুলো দশমিকে যদি থাকে 10 দিয়ে গুণ করবেন। আরও অঙ্ক আছে, প্রাইমারি তো বোঝাইছি, 10 দিয়ে গুণ করলে এগুলো করতে সুবিধা হয়। আপনি এমনি স্বাভাবিকভাবে করতে যান, দেখেন সময় লাগবে। দেখেন 0.3 আপনি 10 না দিয়ে গুণ করেও করতে পারেন, তবে 10 দিয়ে গুণ করলে দশমিক উঠে যায়, সুবিধা হয়। দেখেন আমি কিভাবে করি এটা। 0.3 যদি 10 দিয়ে গুণ করেন তাহলে 1 ঘর আগে দশমিক সরে যায়, 3 হয়ে যায়। আবার দেখেন 0.3 10 দিয়ে গুণ করলে 3 হয়। 1/3 10 দিয়ে গুণ করেন তাহলে কত হলো? 10 হলো উপরে, 3 3 9, মানে 3.33 হলো। এটা হলো আমার 3, এটা হলো 3.33। √3 বর্গমূল করা শিখাইছি না? দেখেন 0.3 বর্গমূল করতে গেলে কি হয়? দশমিক থেকে ডান দিকে 2 ঘর করে যায়, দশমিক থেকে বাম দিকে 2 ঘর করে আসে। তাহলে দশমিকের পরে 3 আছে, আর একটা শূন্য নেন, 2 ঘর হলো 30। 30 রুট করলে কি আসবে? প্রথমেই আসবে আমার 5, তাহলে 0.5, 5 5 25, প্রথমেই আসবে 5, এরপরে আর যা আসে আসুক। তার মানে 0.3 এর রুট করলে আসবে 5 সামথিং, 0.5 সামথিং। আমি দেখতেছি যে 0.3 এর রুট মানে হচ্ছে, এই দেখেন 0.3 এর রুট মানে হচ্ছে 0.30 এর রুট। 30 এর রুট করলে কি হয়? 30, প্রথমেই আসে আমার 5, 5 5 25, 0.5, তারপর আরও কিছু আসবে, সেগুলো আমি হিসেবে বাদ দিলাম। তাহলে 0.30 এর রুট করলে আমার হয় 0.5, সেটাকে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে 5 হয় অ্যান্সার। ওই যে দশমিক 1 ঘর ডানে সরে যায়, 5 হয় অ্যান্সার। এটাকে 10 দিয়ে গুণ করলে 20 হয়, 20 দিয়ে কাটাকাটি করলে 4 হয়। দেখেন 10 দিয়ে গুণ করলে সুবিধা কি হয়েছে? এখানে যখন 10 দিয়ে গুণ করছি 3 দিয়ে কাটলে 3.33, 0.3 এর বর্গমূল করলে 0.5 হয়, সেটাকে 10 দিয়ে গুণ করলে 5 হয়। 20কে 10 দিয়ে গুণ করলে এখানে একটা শূন্য আসে, 5 দিয়ে 20কে কাটলে 4 হয়। 0.3 10 দিয়ে গুণ করলে দশমিক 1 ঘর ডানে সরে এসে 3 হয়। তাহলে এবার দেখেন 3, 3.33, এটা হচ্ছে আমার 5 আর এটা হচ্ছে আমার 4। কোনটা সব থেকে বড়? এখানে সব থেকে বড় হচ্ছে 5, মানে হচ্ছে 0.3। এই অঙ্কটা অনেক সহজ মনে হয়, এই ধরনের অঙ্ক প্রচুর আসে এবং এই ধরনের অঙ্ক একটু টাফ, একটু কঠিন। আমি যেভাবে বুঝাইছি প্রাইমারিতেও বুঝাইছি, এখানেও বোঝালাম। একবার খাতায় করেন, আবার পরীক্ষা দিবেন, একবার রিভিশন দিবেন, দেখবেন এই ধরনের অঙ্ক খুব সুন্দর ভালো বুঝবেন আপনি। আর যদি আমরা 10 গুণ না দিয়ে 10 গুণ দেবো না করি, তাহলে দেখেন 10 গুণ না দিয়ে করলে কি হবে? এটা 0.3 আছে, এটা 0.3 থাকবে। 10 যদি গুণ না দেন তাহলে এটা আপনি কিভাবে করবেন?
এটা আপনি ভাগ করতে গেলে কিন্তু আপনার শূন্য লাগবে, ভাগ করতে গেলে শূন্য লাগবে না, শূন্য লাগবে। তার মানে এখানে আসবে 0.33। এটা যখন আপনি ভাগ করতে দেবেন 2 দিয়ে তো 5 হয় না, শূন্য আনতে হচ্ছে। তাহলে যেহেতু আমার এখানে শূন্য আনতে হচ্ছে, এখানে শূন্য আনতে হচ্ছে, তার চেয়ে ভালো ভেজালের ভিতরে না গিয়ে সবগুলোরই 10 দিয়ে গুণ করে দিই। এইটাকে 10 দিয়ে গুণ করলে 3 হয়, এটাকে 10 দিয়ে গুণ করলে 3.3 হয়। এই √3 এর 0.3 এর রুট করলে হয় 0.5, 0.5 সামথিং। ডাইনে কি আসছে আমি সেটা বাদ দিলাম, 0.5। তো 0.5 রে 10 দিয়ে গুণ করলে 5 হয়, এটাকে 10 দিয়ে গুণ করলে 4 হয়। তাহলে এটা হলো 3, এটা হলো 3.33, এটা হলো 5, এটা হলো 4। তার মানে এখানে সব থেকে বড় হচ্ছে 5, মানে হচ্ছে .√3। বন্যা, এটা প্রাইমারিতে এসেছিল, স্যার আগেও করাইছে এই গণিতটা। জি, আউটস্ট্যান্ডিং। কয়টা করালাম? 47টি গণিত ছিল। ভাবছিলাম কি জানেন, আজকে প্রথম না, এখানে 47টি গণিত আছে, ভাবছি যে 47টি গণিতের 47টি গণিতে আজকে করাই দেব। ক্লাস 45 মিনিট হয়ে গেছে। 80 কয় নম্বরে জানেন? 9 নম্বরে। 8টা করাইছি, তার ভিতর 5 মিনিট কথা বলছি। আসলে আমি এই লেভেলের স্টুডেন্ট আমি প্রত্যাশা করি যে আপনারা এখন এই মুহূর্তে যারা 200-300 জন আছেন, নতুন নতুন স্টুডেন্ট আসবে, যার কারণে আমি গতি বাড়াতে পারবো না। এখন যে 300 জন আছেন, এই 300 জন যদি এই গ্রুপে যদি আর করে না ঢোকাই, এই 300 জনের যদি আমি পড়াইয়ে যাই টানা 6 মাস গণিত করাবো, সপ্তাহে 3টে করে ক্লাস দেবো, 6 মাস পরে এসে দেখবেন যে এই 47টে গণিত আমি আসলেই 1.5 ঘন্টার ভিতরে শেষ করে দেবো। আজকেও ভাবছিলাম যে 47টে গণিত সব একদিক দিয়ে দেখাই দেবো, মানে এতটা দ্রুত যাব পরীক্ষার হলের মতো। অঙ্ক ব্যাখ্যা করব শেষ, অঙ্ক ব্যাখ্যা করব শেষ, অঙ্ক ব্যাখ্যা করব শেষ। কিন্তু নতুন স্টুডেন্ট আছে, যার কারণে বোঝাতে হচ্ছে। এটা কি বলছে বলেন? বলছে 7√3 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা। আসেন আমরা বুঝে বুঝেই করি আস্তে আস্তে। যারা দেরি করে আমাদের এখানে আসবেন তাদের লস। আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে নিয়ে এসেন আমাদের এখানে, টাকা পয়সার ব্যাপার না, যে যা দেয়। আর আমার পরিচিত ফ্রেন্ড যারা আছে তাদের তো অ্যাড করেই দিচ্ছি। কি বলছে দেখেন, 7√3 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা বলেন। 12তম কলেজ নিবন্ধন 15তে আসছে। 7√3 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা, অ্যান্সার দেন। (7√3) সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? আজকে হয়েছে কি, ওই যে ছোট ভাই স্লাইড বানাইছে, এটা রেশিও 9:16 বা একটু কম বেশি হয়ে গেছে, যার কারণে কাটা পড়ে যাচ্ছে। দ্রুত কমেন্ট দেন। প্রাইমারি তো আসছে, আবার সিভিল সার্জন আসছে, আমারই বুঝতে কষ্ট হচ্ছে। মাহিদুল ইসলাম, রাব্বানি, আমি তো খুব আস্তে আস্তে যাচ্ছি, প্রত্যেকটা গণিত ভেঙে 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 বোঝাচ্ছি, এরপরে যদি বুঝতে কষ্ট হয়। তবে আমার 45টা ক্লাস যারা করছে পূর্বের, এখানে যারা আছে, ওরা যদি মানে ওরা যে কয়জন আছে 50, 60, 70 জনের মতো, ওরা যদি শুধু থাকে ক্লাসে, আমি ওদেরকে নিয়ে গেলে এই 47টা গণিত আমি 1.5 ঘন্টা শেষ করে দিতে পারি। আমিও পারবো, ওরাও বুঝবে। অমূলদ, আমরা দেখেন মূলদ শব্দের অর্থ কি বলেন? আমাদের এলাকায় একজন লোক আছে, ওর নাম হচ্ছে মূলদ। মূলদ বানান কি? এই বানানে আমার খুব ঝামেলা। মূলদ, কারণ জীবনে বাংলা খুব কম পড়ছি, ইংরেজি পড়ছি বেশি। মূলদ, বাংলা কাজে লাগে না, কোনো কাজে ঘোরার কামে, এই জন্য পড়িও নাই। মূলদ, ময়দীর্ঘ ল দ। মূলদ, আমাদের গ্রামে একজন লোক আছে যার নাম হচ্ছে মূলদ। মনে রাখবেন, শুনেন, মূলদ। আমাদের গ্রামে একজন লোক আছে, ওর নাম হচ্ছে মূলদ। সে খুব ভালো লোক, জ্ঞানী লোক, জ্ঞানী লোক, ঠিক আছে। মূলদ শব্দের অর্থই হচ্ছে জ্ঞানী। মূলদ শব্দের অর্থই হচ্ছে যৌক্তিক। মূলদ শব্দের অর্থ হচ্ছে রেশনাল। রেশনাল মানে কি? বুদ্ধিবৃত্তিক, ঠিক আছে। মানুষ হচ্ছে রেশনাল প্রাণী, মানে মানুষের বুদ্ধি আছে। তার মানে মূলদ মানে কি? যেটা যৌক্তিক, যেটা বাস্তব। তো যে সংখ্যাগুলো বাস্তবে আমরা দেখি, আমরা দেখতে পাই, বুঝতে পাই, ব্রেনে ধারণ করতে পারি, যুক্তিসঙ্গত সংখ্যাগুলোই মূলত মূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে অমূলদ মানে কি? অমূলদ মানে হচ্ছে অযৌক্তিক। অমূলদের প্রকৃত অর্থই হচ্ছে অযৌক্তিক, ঠিক আছে। তাহলে দেখেন 7 এবং √3, বলেন তো √3 কি? √3 কে আপনি ক্যালকুলেটরে চেপে সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারবেন না, ও চলতেই থাকবে আজীবন। একে প্রকাশ করা যায় না, যে সংখ্যাটাকে প্রকাশ করা যায় না সংখ্যার মাধ্যমে, সেটাই হচ্ছে অমূলদ। সংক্ষেপে কথা বলি, আর আমরা তো জানি যে p/q ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলেই মূলদ। আমি আরো সহজ করে বলি আপনাদের, যে সংখ্যাটা আপনি প্রকাশ করতে পারবেন যে কোনো মাধ্যমে, সেটাই হচ্ছে মূলদ।
যদি প্রকাশ করতে না পারেন তাহলে সেটা হবে অমূলদ। যেমন √3, √2কে আপনি কোনোভাবে সংখ্যায় প্রকাশ করতে পারবেন না। √2 মানে কি 1.... এরকম সংখ্যা চলতেই থাকবে আজীবন। √3 ওই একই চলতেই থাকবে। 1.47 না 7 যেন, এটা চলতেই থাকবে। তাহলে যে সংখ্যাগুলো চলতেই থাকে আপনি কোনো মাধ্যমে সেটাকে প্রকাশ করতে পারবেন না, ঠিক আছে, সেটাই হচ্ছে অমূলদ। তাহলে √3 সংখ্যাটা একটা অমূলদ সংখ্যা। এখন √3 যদি অমূলদ হয় তার সাথে আপনি যদি 7 গুণ করেন, এই যে 7 গুণ করেন, তাহলে সে অমূলদই রয়ে গেল, ঠিক আছে। তাহলে বলছে যে এখানে √3 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, তার মানে 7 গুণ √3 অমূলদ সংখ্যা। এখন এই √3 এর সাথে আপনি যদি 70 গুণ করেন সেটাও অমূলদ। √3 এর সাথে আপনি যদি 7 গুণ করেন সেটাও অমূলদ। √3 এর সাথে যা গুণ করবেন তা অমূলদ, কারণ √3 নিজেই অমূলদ। √3 মানেই হচ্ছে আনলিমিটেড সংখ্যা, ওর কোনো শেষ নাই, অসীম সংখ্যা। তাহলে কি বলছে, √7 √3 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? এটা হচ্ছে অমূলদ সংখ্যা। √3 অমূলদ সংখ্যা, সুতরাং 7 √3 অমূলদ সংখ্যা। এখানে 7 আসবে, টাইপিং মিস্টেক হয়েছে। নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক? নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক? সহমৌলিকের সংজ্ঞা কি দেওয়া আছে নাকি? না, সহমৌলিকের সংজ্ঞা দেওয়া নাই। সহমৌলিক হচ্ছে, দেখেন 12 এবং 17 এর মধ্যে কমন ফ্যাক্টর আছে শুধুমাত্র 1, যেটাকে বলে কমন ফ্যাক্টর মানে হচ্ছে গসাগু। আবার দেখেন কমন ফ্যাক্টর আছে কোনটার মধ্যে বলেন, যেমন 4 এবং 6 এক বাদে 4 এবং 6কে 2 দিয়ে ভাগ করা যায়, 6 এবং 9 দুইটাকে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে এরা সহমৌলিক না। 9 এবং 12 3 দিয়ে ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যায়। 12 এবং 17 এর মধ্যে কোনো সংখ্যা নাই, কমন ফ্যাক্টর নাই, এক বাদে যে সংখ্যাটা দিয়ে 12 এবং 17কে ভাগ করা যায়। তার মানে 12 এবং 17 হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক মানে ওদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর বা গসাগু বা কমন ফ্যাক্টর নাই, ঠিক আছে। 4 আর 2 এর মধ্যে কমন ফ্যাক্টর আছে 2, 6 আর 3 এর মধ্যে কমন ফ্যাক্টর 3, 9 আর 12 এর মধ্যে কমন ফ্যাক্টর 3, 12 এবং 17 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই। কমন ফ্যাক্টর মানে গসাগু বা এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটা দিয়ে দুইটাকে ভাগ করা যায়। সুতরাং 12 এবং 17ই হচ্ছে আমার এখানে কি ক্রমজোড়টি সহমৌলিক। 12 এবং 17 এর গসাগু হচ্ছে 1, এটা হচ্ছে সহমৌলিক। 1 থেকে 40 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা বিদ্যমান? অ্যান্সার দেন। নীলকাব্য, শাওন, সেলিম, প্রশান্ত, জান্নাত, সানজিদা। আপনারা আমার কথা শুনবেন, নিয়মিত ক্লাস করবেন, আমার নিয়মিত হোমওয়ার্ক জমা দিবেন, নিয়মিত এক্সাম দিবেন, খুব বেশি কষ্ট হবে না। করতে থাকেন 6টা মাস, 1টা বছর। এরপরে আপনাদের যদি জব না হয়, না শব্দটা উচ্চারণ করব না, না শব্দটা খারাপ শব্দ, এরপরে আপনাদের জব হবে। শতাব্দী, দ্রুত অ্যান্সার দেন। নৌরিন, রুহুল, সাবিহা, নীল, মণি, অদ্রিকা, রুষা খুব ভালো করতেছে। পিঙ্কি তো আগের থেকেই ভালো, জান্নাতও ভালো, আসাদুজ্জামান ভাই আজকে জয়েন করছে। স্যার এই রেকর্ড ক্লাসগুলো কি ইউটিউবের সিক্রেট গ্রুপে থাকবে? পাবেন, ক্লাস পাবেন, যেখানে হোক এক জায়গায় রাখবো, হয় ওয়েবসাইটে রাখবো, না হয় ইউটিউবে রাখবো। এত ক্লাস কোথায় রাখবো বলেন? 12টি। আচ্ছা বলেন তো, 1 থেকে 40 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত যে আমরা শিখছিলাম না, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? আমি হচ্ছে বেসিক সারা জীবনে কম পড়ছি, অ্যাডভান্স লেভেলের ম্যাথ বেশি করছি। এই জন্য যে মৌলিক সংখ্যা, তারপরে বাস্তব সংখ্যা, তারপরে এই যে জোড় সংখ্যা, এইসব যে ছোট ছোট যে বেসিক জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমি কোনোদিন পড়ি নাই। ইভেন 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যার একটা লিস্ট আছে, কি লিস্ট বলেন তো? 4 4 2 2 3 2 2 3 2 2, তাই না? এটা কিন্তু আপনাদের সবার মুখস্থ, এটা কিন্তু আমার কোনোদিন মুখস্থ ছিল না। এগুলো আসলে কোনো কাজে লাগে না জীবনে। এই বেসিক ম্যাথ তুমি কইলে, একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ করছি, ওইখানে এগুলো নাই, এই জন্য এগুলো আমার কখনো মাথায় ছিল না। তাহলে বলেন মৌলিক সংখ্যার যে সেট 1 থেকে 100 পর্যন্ত কিভাবে মনে রাখবো? 4 4 2 2 3 2 2 3 2 2। ইভেন আমি আমার জীবনে অনেকবার মুখস্থ করছি এবং অনেকবার ভুলে গেছি।
ভুলে যাওয়ার কারণ হচ্ছে আমি যখন এটা একবার পড়ছি, কোথাও মুখস্থ করছি, এরপরে দীর্ঘদিন এইটা আর আমার চোখের সামনে আসে নাই, কারণ আমি প্র্যাকটিস করছি রিটেন ম্যাথ। আপনারা প্রাইমারি নিবন্ধনে আছেন, দেখেন এটা এখন প্র্যাকটিস করতেছেন, কালকে আবার দেখবেন অন্য একটা জায়গায় পাবেন, মানে এটা আপনাদের মুখস্থ থাকে। তাহলে কয়টা হলো বলেন? 4 আর 4 8, 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 26, মোট হচ্ছে কয়টা? 26টা। 1 থেকে 40 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 40, এই যে 4 আর 4 8 9 10 11 12 12টা। তাহলে বলেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? মোট হচ্ছে 26টা। সেই 26টা কি কি? 4 4 2 2, 3 2 2 3 2 2। আবার বলি দেখেন, 4 4 2 2, 3 2 2, 3 2 2। ঠিক আছে, 4 4 2 2, 3 2 2, 3 2 2। সারা জীবন আমি এটা ভুলে গেছি। ইভেন প্রাইমারি নিবন্ধনে অনেক স্টুডেন্টদের জিজ্ঞাসা করলে তারা বলতে পারে না, ভুলে যায়। এই একটা লিস্ট, 4 4 2 2, 3 2 2, 3 2 2। তাহলে মোট হয়েছে কয়টা? মোট হয়েছে 26টা। 1 থেকে 100 পর্যন্ত মোট, 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা 26টা। লিস্ট হচ্ছে 4 4 2 2, 3 2 2, 3 2 2। আর কোনোদিন ভুল হবে? ভুল হবে না। জি, এই লিস্টটা আপনারা সবাই ভুলে যাবেন, সবাই ভুলে যান। যারা এই চর্চার ভিতর থাকেন তারা থাকেন, এছাড়া সবাই এই লিস্টটা ভুলে যায়। এমনকি আমার বন্ধুদের আমি অনেকবার জিজ্ঞেস করছি, ওরা বলতে পারে নাই। ওরাও ব্যাংক বিসিএস একটা অ্যাডভান্স সাইডের প্রস্তুতি নিছে। তাহলে মোট হয়েছে কয়টা? 26টা। এতক্ষণ যেটা করাইছি আমি এখানে একটু ভুল করাইছি, যাতে আপনাদের নেক্সট এই ভুলটা আর না হয়। ঠিক আছে, এখানে 26টা না, মোট হচ্ছে 25টা। তাহলে সেই একটা যে আমি বেশি লিখছি, সেই একটা কোথায়? সেই একটা হচ্ছে এই যে শেষে, শেষে 2 না, শেষে হচ্ছে মূলত 1। ঠিক আছে, এই একটার জন্যই মূলত এই লিস্টটা উলটপালট হয়ে যায়, মনে রাখতে পারেন না আপনারা। আবার বলি দেখেন, এই লিস্টটা বেশিরভাগ স্টুডেন্ট মনে রাখতে পারে না এই একের কারণে। কারণ কি জানেন? এখানে একের কারণে এখানে কোনো সিকোয়েন্স থাকে না, সিকোয়েন্সটা ব্রেকআপ হয়ে গেছে। আবার দেখেন, 4 4 2 2, 3 2 2, 3 2 2। মনে থাকবে না? সারা জীবন মনে থাকবে, ভুল হবে না। 4 4 2 2, 3 2 2, 3 2 2। যখন আপনি এখানে 1 দিচ্ছেন তখন এখানে আর সিকোয়েন্স পান না। যেমন এই যে ভালো কাজ মন্দ কাজ, 2 3 1 1 2 3, মনে থাকে না, কিন্তু ভুলে যান 2 দিন পর পর। এই সিকোয়েন্সটাও আপনারা ভুলে যান। ভুলে যাওয়ার মূল কারণ হচ্ছে এইটা। কোনটা? 4 4 2 2, 3 2 2, 3 2 2 1। এখানে একটা 1 আছে, এই সিকোয়েন্সটা ভেঙে গেছে। কিন্তু এখানে 1 না হয়ে এখানে যদি 2 হয়, তাহলে কিন্তু সুন্দর একটা সিকোয়েন্স হয়, যেটা কখনো ভুল হবে না। তাহলে সেই সিকোয়েন্সটা কি? 4 4 2 2, 3 2 2, 3 2 2। ঠিক আছে, দেখুন এই সিকোয়েন্সটা মনে রাখেন, আর কখনো ভুল হবে না। কি বলছি? 4 4 2 2, 3 2 2, 3 2 2। এই সিকোয়েন্সটা মনে রাখেন, 4 4 2 2, 3 2 2, 3 2 2। এটা হলো মৌলিক সংখ্যার লিস্ট। মোট হয়েছে আমার কয়টা? 26টা। আসলে 26টা না, এটা হলো 25টা। এই শেষে হলো আমার 1। সিকোয়েন্সটা মনে রাখার জন্য আমি সবসময় এভাবে মুখস্থ রাখছি, এবং এটাও আমার একটা টেকনিক। 4 4 2 2, 3 2 2, 3 2 2, শেষ। 4 4 2 2, 3 2 2, 3 2 2 মুখস্থ রাখছি সবসময় এইভাবে। কিন্তু আমি তো জানি যে শেষে আসলে 2 না, শেষে হচ্ছে 1। ওই যে আপনাদের এতক্ষণ দেখেন ভুল শিখাইছি, এখন সঠিকটা শিখালাম, এটা আর নেক্সট আপনাদের কোনোদিন ভুল হবে না। 4 4 2 2, 3 2 2, 3 2 2। একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট করেন। প্রাইমারিতে করাইছি, অ্যান্সার দেন। কতক্ষণ সময় দেবো বলেন? সময় দেব 20 সেকেন্ড সময়, দ্রুত অ্যান্সার দেন। কি রে, আজকে বোর্ড এটা কেটে যাচ্ছে। অসাধারণ। 4 4 2 2, 3 2 2, 3 2 2। জি, সবসময় মনে রাখবেন। আমি এই জিনিসটা আমি অনেক স্টুডেন্টের কাছে জিজ্ঞাসা করছি, এখনও যদি যারা প্রস্তুতি কম, 50 জনের ভিতরে জিজ্ঞেস করলে 40 জন ভুল বলবে।
কারণ হচ্ছে ওই যে শেষে এক আছে, সিকোয়েন্স ভেঙে যায়, মিলাতে পারে না। কিন্তু আমি আজকে যেভাবে দেখালাম এইভাবে দেখেন, আর কোনো দিন ভুল হবে না। 4 4 2 2 3 2 2 3 2 2। এটা তো আপনি ভুল পড়তেছেন, সিকোয়েন্সটা মনে আছে। ভুল পড়ছেন মানে কি, আপনার মাথার ভিতর সারা জীবন থাকবে ওই শেষে ভুল আছে। জি, দাগ থেকেই দারুণ কিছু। মানে আমি যে ভুলের মাধ্যমে আপনাদের শেখাইছি যাতে নেক্সট টাইম আর জীবনে কোনোদিন ভুল না হয়, আর জীবনে আপনাদের ভুল হবেও না, দেখেন। স্যার আমিও এমনি শিখছি, ধন্যবাদ কাজিম। যাক, আমার মতো একজন পাই। আপনি কই থেকে শিখছেন? এগুলো তো আমি শিখাইছি ব্যাংকে আগে পরে অনেককে। আমি এই বুঝলাম না, কি বুঝেন না জরি ভাই? উজ্জ্বল, পিঙ্কি, তারেক, সীমা, বাদশা, মরিয়ম কি বলছে দেখেন, বলছে যে একটি সংখ্যা 650 থেকে যত বড়, 650 থেকে বড় একটা সংখ্যা 820 থেকে তত ছোট, মানে এই মাঝের সংখ্যাটা বের করতে বলছে। 820 থেকে যত ছোট, 650 থেকে তত বড় মাঝের সংখ্যাটা। মাঝের সংখ্যাটা মানে কি? গড়। গড় মানে কি? 820 আর 650 যোগ করলে কত হয়? 1470। 8 আর 6 1470। 1470-এর অর্ধেক কত? 1470-এর অর্ধেক হচ্ছে 735। 735 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে না? আবার বলি দেখেন, বাস্তব জীবনের সাথে মিলাইয়া কিভাবে একটা সংখ্যা 650 থেকে বড়, পিতা পুত্র মাতা, এই যে সম্পর্ক আছে না, সম্পর্ক নির্ণয় অঙ্কগুলো আমি উপরে নিচে বসাই করাই বোঝার সুবিধার্থে, বাস্তব জীবনের সাথে মিলাইয়া 650 থেকে একটা সংখ্যা বড়, 650 থেকে একটা সংখ্যা বড়। কত বড়? যত বড়, মানে সেই সংখ্যাটা 650-এর থেকে উপরের দিকে আছে, এখানে আছে। 820 থেকে তত ছোট। 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট। তাহলে এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা হচ্ছে 820 আর 650-এর মাঝামাঝি সংখ্যাটা। 820 আর 650-এর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে 820 আর 650-এর গড় 1450 আর 20 70। 1470-এর অর্ধেক হচ্ছে 735, মাঝের সংখ্যা হচ্ছে 735। ঠিক আছে? ঠিক আছে, আবার দেখেন কি হলো। এটা হচ্ছে আমার 820 থেকে এই সংখ্যাটা যত ছোট, 620 থেকে তত বড়। তাহলে এই সংখ্যাটা কত পেলাম? 735। তাহলে বলেন 620 থেকে 735 মানে হচ্ছে এটা 650, সরি 650 থেকে 735, তার মানে 50 আর 35 85। এটা থেকে এটা কত বেশি? 85 বেশি। 35 আর 20 মানে এখানে হচ্ছে আমার 65 আর 20 85। এই সংখ্যাটা, এই সংখ্যা 85 বেশি, এই সংখ্যাটা থেকে এই সংখ্যা 85 বেশি। ঠিক আছে? এটা হচ্ছে আমরা বাস্তব জীবনের সাথে মিলাই করলাম, ঠিক আমরা এইভাবে করি, তাই না? এই যে যেমন বাজারে, হাট বাজারে যারা ক্রয় বিক্রয় করতে যায়, গ্রামের অশিক্ষিত মানুষ, যেমন আমার বাপ চাচা দাদাদের কথাই বলি, গ্রামের মানুষের কথা বলি, তারা বাজারে যায়, তারা কিন্তু যত অঙ্ক আছে, গণিত আছে, সব বাস্তব জীবনের সাথে মিলাইয়া করে। আর আমরা কি করি? সূত্র দিয়ে করি। সূত্র কম ব্যবহার করবেন, সূত্র দিয়ে করতেছেন মানে আপনি অঙ্কটা কম বুঝতেছেন। আর এই অঙ্কটা আমরা কিভাবে করি? ধরি মূল সংখ্যাটা হচ্ছে এই যে মাঝখানের সংখ্যা, উপরের সংখ্যা হচ্ছে আমার, দেখেন উপরের সংখ্যা হচ্ছে 820 আর নিচের সংখ্যা হচ্ছে 650, মাঝের সংখ্যাটা বের করতে বলছে। ধরলাম মাঝের সংখ্যাটা x। তাহলে বলছে একটি সংখ্যা 650 থেকে যত বড়, কত বড়? এইটা থেকে এইটা কত বড়? মাত্রই তো দেখলাম 85 বড়। 85 আমি কিভাবে পাই? এটা থেকে এটা মাইনাস করলে পাই। যেমন বলছে একটি সংখ্যা, মনে করেন 10-এর থেকে 20 কত বড়? 15-এর থেকে 20 কত বড়? 5 বড়। কিভাবে পাই? এটা থেকে এটা মাইনাস করলে। তাহলে এইটা থেকে এটা কত বড়? কত বড়? এইটা থেকে এটা মাইনাস করলে পাবো। তার মানে x মাইনাস 650। একটি সংখ্যা 650 থেকে যত বড়, কত বড়? 85 বড়। সেই 85 কিভাবে পাবো? এইটা থেকে এটা বিয়োগ করলেই তো আমি পাবো।
একটি সংখ্যা 650 থেকে যত বড়, এটা হচ্ছে সেই যত মানে 85, সেই কথাটাই বলছে। 820 থেকে তত ছোট, এই যত মানে 85, এই তত মানে 85, এটা পার্থক্য কত? 85 না, এটা পার্থক্য কত? 85। তাহলে পার্থক্য কিভাবে পাবো? এটা থেকে এটা বিয়োগ করলে পাবো, মানে হচ্ছে 820 বিয়োগ এক্স। একটি সংখ্যা এক্স 650 থেকে যত বড়, মনে করেন একটি সংখ্যা 50, 20 থেকে যত বড়, তো 20 থেকে 50 কত বড়? 30 বড়। সেই 30 আমি কিভাবে পেলাম? 50 থেকে 20 বিয়োগ করে পেলাম। তাহলে একটি সংখ্যা 650 থেকে যত বড়, কত বড়? বিয়োগ করলেই পেয়ে যাব কত বড়। তাহলে একটি সংখ্যা 650 থেকে যত বড়, সংখ্যাটা 820 থেকে তত ছোট, সংখ্যাটা 820 থেকে তত ছোট। কত ছোট? দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত বা ছোট বড় কত, সেটা আমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করলেই পাবো। বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে যত হয়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে ততই হয়। এই দুইটার মধ্যে এইটা বড়, এই দুইটার মধ্যে এইটা বড়, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 85, মানে এইটা থেকে এইটা বিয়োগ। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 85, মানে এইটা থেকে এইটা বিয়োগ। ঠিক আছে না? তাহলে এখানে আমরা লিখতে পারি 2x সমান সমান 700, 7 8 1470, তার মানে x সমান সমান হচ্ছে 735। এই যে x এর মান হচ্ছে 735। সুন্দর বুঝছেন না? সুন্দর বুঝছেন। জি রুহুল ভাই, আমি কিন্তু অঙ্ক দেখছেন যত অঙ্ক করাই সব বাস্তব জীবনের সাথে মিলাইয়ে করাই, ইভেন বাস্তব জীবনের সাথে ব্যাখ্যা দিয়ে দিয়ে বুঝাইয়ে করাই সব, যেটা ব্যাখ্যা যতদূর দেয়া যায়। কারণ আমিও তো গ্রামের ছেলে, গ্রাম থেকে বড় হয়ে আসছি, আমারও প্রচুর হিসাব নিকাশ করতে হয়েছে ওই ধরনের। আর তার থেকে কথা হলো অঙ্ক লাগেই আমাদের বাস্তব জীবনে। তা বাস্তব জীবনে যদি না লাগাইতে পারি, শুধু সূত্র মুখস্থ করে কি হবে? 12 নম্বর শেষ। আসেন 13 নম্বর। অনেক ভালো গণিত করতেছে কিন্তু আমরা, তাই না? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 9 দ্বারা ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে? অ্যান্সার দেন। সুন্দর বুঝছেন না? জি স্যার, সুন্দর বুঝছি। মাহিদুল ইসলাম, আগের মানুষ 90% সেম। জি, অঙ্ক মুখে মুখে হিসাব করা শিখবেন, বাস্তব জীবনের সাথে মিলাইয়া। পড়াশোনা তো আসলে বাস্তব জীবনের জন্য, আমি যা শিখছি জীবনে বাস্তব জীবনের জন্য। যেটা যদি মনে করছি এটা বাস্তব জীবনে কাজে লাগে না, ওটা ছুঁড়ে ফেলে দিছি। ওই যে বললাম না, 4 4 2 2 3 2 2 3 2 2, ওটা আমি কোনোদিন পড়ি নাই। ওটা কোনো কাজে লাগে না বাস্তব জীবনে, এটা মুখস্থ একটা বিদ্যা। দ্রুত কমেন্ট দেন। রুহুল ভাই অ্যান্সার দিচ্ছেন 43। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হবে? সবাই ভুল করছেন, রুহুল ভাই সঠিক। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হবে? অ্যান্সার আছে 43। আমার বাবাও এমন ছিল, অনেক সময় বাজারে গেলে কোনো কিছু হিসেব করতে বলে আমরা সারাক্ষণ টাকা পয়সা হিসেব নিতে, সুতরাং হিসেব নিয়ে কোনো কর্মী নাই। না আসলে গ্রামের মানুষরা, এই যে বয়স্ক বয়স্ক মানুষ যারা, এরা দেখবেন হিসাব নিকাশে প্রচুর পাকা এবং কত সুন্দর যে হিসাব করে। আর আমার ওইভাবে হিসাব করতে পছন্দ, আমি গণিত সবসময় ওইভাবেই করি এবং ওইভাবেই করাই। সবাই অ্যান্সার দিচ্ছেন 47, রুহুল ভাই অ্যান্সার দিচ্ছেন 43, মোসলেউদ্দিন অ্যান্সার দিচ্ছেন 43, প্রিয়া বর্ণা 43। বলছে কি দেখেন, বলছে 2 ভাগশেষ থাকবে। আচ্ছা বলেন, প্রথমে ভাগশেষের হিসেব বাদ দেন, ভাগশেষের হিসেব বাদ দেন। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 9 দ্বারা ভাগ করা যায়? 3, 5 এবং 9 দ্বারা ভাগ করা যায়, সেই সংখ্যাটা হচ্ছে 3, 5, 9 এর লসাগু। 3, 5, 9 এর লসাগু কি? 3 দিয়ে 9 ভাগ হয়, তার মানে 3 বাদ। 5 আর 9 এর লসাগু কত? 5, 9, 45। এই দুইটা সহমৌলিক, কারণ এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই। তাহলে 5 আর 9, দেখেন 5 আর 9 এর লসাগু কত? 5, 9, 45।
তিন বাদ, কারণ 3 দিয়ে তো 9 ভাগ হয়, শিখাইছি না, অনেক সুন্দর করে শিখাইছি। 3, 5 এবং 9 এর লসাগু বের করতে গেলে 3 দিয়ে যেহেতু 9 ভাগ হয় 3 বাদ, 5 আর 9 এর লসাগু 45। তো 45 হলো এমন একটা সংখ্যা 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, 9 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়। বুঝছে কোন সংখ্যাটা ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, 2 আরো বেশি থেকে যাবে, সেই সংখ্যাটা হচ্ছে 47। কারণ 45কে 9 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, শূন্য হয়ে যাবে। তো এটার সাথে যদি আরো 2 বাড়ায় দেন, এটার সাথে আরো 2 যদি বাড়ায় দেন, 2 47 করে দেন, তাহলে 9 দিয়া 47কে ভাগ করলে ওই যে 2 বাড়ায় দিছেন, ওই 2 কি হবে, থেকে যাবে, ভাগশেষ থেকে যাবে। দেখছেন রুহুল ভাই ভুল করলেন কেন? মাঝে মাঝে অপমানিত হতে হয় স্যার। উজ্জ্বল, নার্গিস, আসাদুজ্জামান, সানজো, পিন্টু, বিষ্ণুদেব, রুহুল, সাদিয়া, কামরুজ্জামান, রাবিয়া, আব্দুল্লাহ আল মইনিক, শ্রীকান্ত বণিক, মিঠুন। 50 লক্ষ টাকা হিসাব করছে, কিন্তু 5,000 টাকার গভর্নমেন্ট ছিল কিন্তু আব্দুল্লাহ আল মামুন। ঠিক আছে না? রুহুল ভাই কি ইচ্ছাকৃতভাবে ভুল করছেন নাকি? এই যে দেখেন, এইটা করেন আপনারা, এই অঙ্ক কিন্তু আমি করাইছি। কোথায় করাইছি বলেন? প্রাইমারিতে। কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, করেন। সময় দিলাম 20 সেকেন্ড, যান 20 সেকেন্ড না 30 সেকেন্ড সময়, দ্রুত করেন। প্রাইমারিতে করাইছি প্রচুর এই ম্যাথ। মিস্টেক করা যাবে না রুহুল ভাই। পরীক্ষার হলে মূলত ওই 1-2টা মিস্টেকের জন্য চাকরি হাতছাড়া হয়ে যায়। মিস্টেক করা যাবে না। আমি যে ক্লাসে পড়াই, আমি অনেক সময় টুকটাক মিস্টেক করি। আমি যদি পরীক্ষার হলে থাকতাম, আমার এই টুকটাক মিস্টেক কোনোদিন হতো না। মিস্টেক করা যাবে না, আমি মিস্টেক কখনোই পছন্দ করি না। মিস্টেক পারবেন না, অ্যান্সার দিবেন না। অবশ্য নতুন নতুন তো আপনারা অনেকে আছেন, ভুল হবে, এটা স্বাভাবিক, দিন অ্যান্সার দিন, মিস্টেক হবে, মিস্টেক থেকেই তো শিখতে হবে, তাই না? দাঁড় থেকে দারুণ কিছু না, রুহুল ভাইয়ের কাছ থেকে আমি এটা প্রত্যাশা করিনি। কোনো সময় মিস্টেক করা যাবে না। নেক্সট টাইমে কেয়ারফুল থাকবেন সবাই, মিস্টেক কমাতে হবে। জি, উজ্জ্বল ভাই অ্যান্সার দিয়েছেন। আবু হুরায়রা, উচ্চারণ করতে একটু কষ্ট হয় নামটা। জান্নাতুল ইসলাম, তাবা রহমান, তারেক রহমান, সানজিদা, কি লেখা জান্নাতুল, 4500, জান্নাতুল ইসলাম। স্যার মিস্টেক হয়েছে, হইতেই পারে, কোনো ব্যাপার না। আরে জীবনটাই তো মিস্টেক, জীবনে কত মিস্টেক হয়, মিস্টেক হবে, এটাই স্বাভাবিক, তাই না? কোনো কিছুই পৃথিবীতে শতভাগ কারেক্ট না, শতভাগ, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। মিস্টেক আমারও হয়, মিস্টেক হবে, এটাই স্বাভাবিক। করছেন সবাই? 4500 অ্যান্সার দিয়েছেন সবাই, তো পুরানোর অ্যান্সার দিয়েছেন, নতুন কই? সবাই পুরানোর অ্যান্সার দিয়েছেন। বলছে কি দেখেন, এক ব্যক্তি তার মোট সম্পত্তির 7/3 অংশ ব্যয় করছে। মোট সম্পত্তি মানে হচ্ছে 1 অংশ, মানে সম্পূর্ণ অংশ। তার 7/3 ভাগ কি করছে? ব্যয় করছে। 7/3 মানে কি? মনে করেন আপনার বাবার 7 বিঘা সম্পত্তি আছে, সেখান থেকে 3 বিঘা বেচা দিছে, মানে 7/3 ভাগ বেচা দিছে। তাহলে আর আছে কয় বিঘা সম্পত্তি বাকি? 4 বিঘা, মানে 7/4 ভাগ আছে। ঠিক আছে? তাহলে এক ব্যক্তি তার সম্পত্তি 7/3 অংশ বিক্রি করে দিল। তাহলে 7/3 ভাগ বিক্রি করে দিল, তাহলে ওই ব্যক্তির হাতে এখন আছে আর 7/4 ভাগ, মানে 7/3 ভাগ বিয়োগ করে দিচ্ছি। 1 বিয়োগ 7/3 মানেই হচ্ছে 7/4। তো আমরা এভাবে করতে যাব না, আমরা তো রিটেন করবো না, আমরা তো করবো এমসিকিউ। তাহলে 7/3 বিক্রি করে দিছে, তার আমার হাতে আছে 7/4, এখন তার হাতে আছে। এই যে যা এখন তার হাতে আছে, তার 12/5 ভাগ কি করছে? আবার বিক্রি করে দিছে। এখন বলেন, ওই ব্যক্তি 7/3 বিক্রি করে দিল, তাহলে তার থাকলো 7/4, উপরের হিসাব বাদ। এটা এখন শেষ, তার হাতে আছে কত? 7/4 ভাগ সম্পত্তি আছে।
যা আছে তার 12/5 বেচা দিছে। 12/5 বেচা দিলে 12/7 থেকে যায়। 12/5 বেচা দিলে 1 বিয়োগ, দেখেন আমরা এইভাবে করি 1 বিয়োগ 12/5 মানে হচ্ছে 12/7। সংক্ষেপে বলি 12/5 মানে 12 বিঘা সম্পত্তি আছে, সেখান থেকে যদি 5 বিঘা বেচে দেন তাহলে আপনারা 7 বিঘা থেকে যায়, তাই না? তাহলে দেখেন 12/5 বেচে দিছেন, তাহলে থেকে গেল কত? আর 12/7 থেকে গেল। এই যে যা আছে এর 12/5 বেচে দিছেন, তো যেটা বেচে দিছেন থেকে গেছে হচ্ছে 12/7। তাহলে এই যে যা ছিল তার 12/7 আপনার হাতে থেকে গেল। 7 কাটা যায়, 4 দিয়ে 12কে কাটলে 3 হয়, মানে 1/3। এই সর্বশেষ আপনার হাতে এখন 1/3 সম্পত্তি আছে, 3-এর 1 সম্পত্তি আছে। এই 3-এর 1 সম্পত্তির মূল্য হচ্ছে 1500 টাকা। 3-এর 1 অংশ সম্পত্তির মূল্য হচ্ছে 1500 টাকা। তাহলে বলছে সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ মানে 1 অংশ, তাই না? এগুলো তো কিন্তু 7/3 ভগ্নাংশ, 12/5 ভগ্নাংশ, সম্পূর্ণ অংশ, পরিপূর্ণ অংশ হচ্ছে 1 অংশ। অনেক বুঝাইছি পূর্বের ক্লাস, তাই না? এত বোঝাতাম না, যেহেতু নতুন ক্লাস, আস্তে আস্তে সব বোঝাই, ঠিক আছে? তাহলে 3-এর 1 যে আছে এখন, এই 3-এর 1 সম্পত্তির মূল্য হচ্ছে 1500 টাকা। তাহলে 1 অংশ সম্পত্তির মূল্য 3×15 4500 টাকা। শেষ, ঠিক আছে? বুঝছেন না? আচ্ছা, আপনারা যারা নতুন আছেন, যদি বুঝতে কষ্ট হয় একটু কমেন্ট দিন। আমি এখানে যারা দেখতে পাচ্ছি কমেন্ট দিচ্ছে সবাই পুরানো, আর যারা নতুন আছেন ভালো করছেন যে আপনারা আমাদের এখানে ব্যাচে যুক্ত হয়েছেন। আপনাদের প্রথম একটু কষ্ট হবে, মাত্র 10টা ক্লাস খাতায় করেন, দেখবেন এরপরে আপনারা ওই নতুনদের সাথে, এই পুরানদের সাথে তাল মেলায় যাইতে পারবেন। পুরানদের সাথে থাকেন, অভিজ্ঞদের সাথে থাকেন, বড় ভাই বোনদের সাথে থাকেন, যারা ভালো তাদের সাথে থাকেন, আপনারা ভালো কিছু শিখতে পারবেন, দ্রুত ভালো পর্যায়ে চলে যাবেন। ওই বেসিক করে চিল্লাইয়া ওইখানে পড়ে থেকে আপনার লাভ নাই। আপনার বেসিক আরো বেসিকে চলে যাবেন, আর বেসিকে চাকরি হবে না। এই ধরনের গণিত আমি আগে আরো গণিত ব্যাখ্যা করছি, এই গণিত আর একবার একটু ব্যাখ্যা করি, দেখেন কি বলছে। একটু পানি খেয়ে নিই। গুরুত্বপূর্ণ একটা গণিত, এবং এই ধরনের গণিত ওই 20টার মধ্যে একটা আসবে, ওই একটাই যদি মিস করেন ওই একটাতেই চাকরি হবে না। কারণ প্রাইমারিতে দেখছেন না 20টা গণিত আসছে, 15, 16, 17, 18টা গণিত, প্রায় 90% স্টুডেন্ট পারছে, মানে যারা একটু পারে। আর যারা পারে না, যাদের জব হবে না, তাদের কথা বাদ দিলাম। যারা মূলত কম্পিটিশনে আছে, প্রস্তুতি নিচ্ছে, তাদের 90% স্টুডেন্টই 15, 16, 17, 18টা গণিত পারছে। 19টে 20টে গণিত পারছে মাত্র 5 থেকে 7% স্টুডেন্ট। ওই 5 থেকে 7% স্টুডেন্টেরই চাকরি হবে। বুঝতে পারছেন? মানে বেসিক নিয়ে চিল্লায়, বেসিক নিয়ে পড়ে থেকে লাভ নেই। এরকম একটা গণিত 2টা গণিত দিয়ে দিবে, একটা গণিত 2টা গণিত মিস করবেন, চাকরি হবে না। আর ওই একটা গণিত 2টা গণিত শিখতে আপনার 1-2 বছর সময় লেগে যাবে। কি বলছে দেখেন, এক ব্যক্তি তার মোট সম্পত্তির 7-এর 3 অংশ, 7-এর 3 অংশ মানে ভগ্নাংশ, ভগ্নাংশ এটা হচ্ছে 7/3, তার মানে পরিপূর্ণ অংশ হচ্ছে 1 অংশ, সম্পূর্ণ অংশ। তাহলে একজন ব্যক্তির 1 অংশ সম্পত্তি আছে, মানে সম্পূর্ণ অংশ, পরিপূর্ণ অংশ সম্পত্তি আছে, সেখান থেকে সে 7/3 বেচে দিল। তো 7/3 বেচে দিল, মনে করেন আপনি 7/3 বেচে দিয়েছেন, আপনার সম্পত্তির 7/3 বেচে দিয়েছেন, তাহলে এখন আপনার হাতে আছে 7/4, 7/4 আছে। তাহলে এটা অনেক আগের ঘটনা, এটা শেষ, ঠিক আছে? এটা অনেক আগের ঘটনা, এটা আপনি ভুলে গেছেন, অনেক আগে বিক্রি করছেন। এখন আপনার হাতে 7/4 আছে। এখন আপনার আবার টাকা দরকার হয়েছে, আপনি কি করছেন? আপনার আছে এই 7/4 সম্পত্তি, এই 7/4 থেকে 12/5 বেচা দিছেন। তো 12/5 যদি বেচা দেন, থাকে কত? 12/7 থেকে যায়। দেখেন আবার বলি, 12/5 12/5 মানে কি? আপনার 12 বিঘা জমি আছে, আপনি 5 বিঘা বেচে দিলেন, তাহলে আপনার 7 বিঘা থেকেই যাবে। তার মানে 12/5 বেচে দিলে 12/7 থেকে যায়।
তো আপনার আছে এত, এখান থেকে 12/5 বেছে দিছেন, তাহলে আপনার হাতের থেকে গেল 12/7, যা ছিল তার 12/7 আপনার এখন থেকে গেল। তাহলে কি থেকে গেল? 1/3। প্রথমবার এই যে অনেক আগে বিক্রি করছিলেন, প্রথমবার বিক্রি করে দেওয়ার পরে আপনার হাতে এই 7/4 অংশ থেকে গেছিল। এবার আবার 12/5 বিক্রি করে দেওয়ার পরে যা ছিল তার 12/7 থেকে গেল, মানে এখন আপনার হাতে এই 3/1 সম্পত্তি আছে। 3/1 অংশ, এখন আপনার হাতে 3/1 অংশ সম্পত্তি আছে। এই 3/1 অংশ সম্পত্তির মূল্য 1500 টাকা। তাহলে 1 অংশ বা সম্পূর্ণ অংশের সম্পূর্ণ মূল্য 3×15 4500 টাকা। শেষ। জি, যারা নতুন আছে কমেন্ট করেন, না বুঝলেও কমেন্ট করেন, যা বুঝেন তাই কমেন্ট করেন। আপনারা কমেন্ট না করলে আমি বুঝবো কি? এই যে মাহিদুল ভাই তো নতুন কমেন্ট করতেছে। প্রশান্ত কুমার, ইট ভাঙতে ভাঙতে জীবন শেষ। আলহামদুলিল্লাহ, গণিত সবগুলোই পেরেছি স্যার। দেখছেন, রুহুল ভাই 20টা গণিতের মধ্যে 20টাই পারছে। রুহুল ভাইয়ের মতো স্টুডেন্ট কয়জন আছে বলেন? আপনারা এখানে 300 জন আছেন, নতুন আছেন 200 জন, পুরনো আছেন 100 জন। পুরনো 100 জনের মধ্যে রুহুল ভাইয়ের মতো স্টুডেন্ট আছেন হাতে গোনা 5-7 জন। 5-7 জনেরই জব হবে, বুঝতে পারছেন? প্রাইমারিতে কিন্তু 100 জনের মধ্যে জব হয় কয়জনের? 2-3 জনের। কত আবেদন করছিল? কত? 12 লাখ নাকি? আবেদন পরে, আবেদনের হিসাব আলাদা। এটা দেখেন, এই অঙ্কটা আমি আবার করাই, আরেকটু করাই, আরো একভাবে করাই, কারণ এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। এর আগে যেগুলো করেছি মোটামুটি সহজ, এর পরে যেগুলো করাবো মোটামুটি সহজ। 2-1টা অঙ্ক নিতে একটু কঠিন, সেগুলো একটু ভালো করে ব্যাখ্যা করতে হবে। বুঝতে পারছি, না বুঝলেও কমেন্ট দিন। বুঝি নাই, টাকা দিয়ে ভর্তি হয়েছেন, পড়তেছেন, বড় ভাই তো আমি, আপনাদের সমস্যা নাই, আমি তো আপনাদের ছোট ভাই বোনের মতোই মনে করি। যা মন চাই কমেন্ট করি, না আমি কিন্তু মাইন্ড করি না। নিজের খাই, নিজের পড়ি, বউ বস্তা নিয়ে আসি সুখে, কে কি বললো মাইন্ড করার সময় নাই। বুঝছি কামরুজ্জামান ইসকে, না বুঝলেও কমেন্ট দিন। বুঝি নাই, তারা একটু আসতে যান বা একটু দ্রুত যান, একটু ফাস্ট হচ্ছে। বুঝতে, বাদশা ভাই তো অনেক পুরনো, অ্যাক্টিভ হলেন মাত্র। আপনার ফেস কিন্তু আমি খুব ভালো করে চিনি, যার কারণে আপনাকে পেইড বেসে অ্যাড দিছি। আসেন অনেকদিন, কিন্তু অ্যাক্টিভ ছিলেন না। জি, তাবাও নূতন, বুঝছেন, একটু মিস করে গেলাম। শিমু, তার কিছু বুঝতেছি, ইউটিউব থেকে 23টা ক্লাস করছি। ওরে বাবা, 23টা ক্লাস করলে তো বোঝার কথা। আমি একটাও পারতাম না, যদিও পরীক্ষা দেইনি। কেন শরীফ ভাই? আমি একবার জিজ্ঞাসা করতে চাইছিলাম যে শরীফ ভাই পরীক্ষা দেন নাই কেন? স্যার এটা কি ফার্স্ট ক্লাস? হ্যাঁ, মনে করেন আজকেই আমাদের ফার্স্ট ক্লাস। মিশন 2026 যে ব্যাচটা আমরা রান করছি, এই ব্যাচের আজকেই ফার্স্ট ক্লাস, ঠিক আছে? আর শুরু করছি নিবন্ধন দিয়ে, আর নিবন্ধনের উপরে আজকে আমার প্রথম ক্লাস। এবং আমার জীবনেই মনে হচ্ছে নিবন্ধনের উপরে আজকে আমি প্রথম ক্লাস দিই। আমার জীবনে না, আমার জীবনে না, মানে এই অনলাইন জগতে বা চাকরি পাওয়ার পরে। আমি তো আমার একাডেমিক লাইফে যে 7 সালে, 8 সালে, 9 সালে, 10 সালে, 11 সালে, এই সময় আমি প্রচুর পড়াইছি প্রাইমারি নিবন্ধন সব। কিন্তু অনলাইন জগতে এসে 2019 সাল থেকে অনলাইনে পড়াই, 2022, 23, 24, 25 4 বছর ডিজিটাল বোর্ডে পড়াই। এই সময়টাতে আমি মূলত ব্যাংক সাইডে পড়াইছি, ব্যাংক, ম্যাথ, রিটেন এইগুলো। সেখান থেকে ফিরে এই যে গত 3 মাসের ভিতরে রুহুল ভাইদের অনুরোধে প্রাইমারি কিছু ক্লাস দিলাম। এই যে হচ্ছে প্রথম অনলাইনে আমার নিবন্ধনের ক্লাস, আজকে প্রথম ক্লাস। আমিও প্রথম ক্লাস দিচ্ছি, আপনারা প্রথম ক্লাস করতেছেন। দেখেন, এটা সংখ্যা পদ্ধতির মাধ্যমে করি। দেখেন, এখানে 2টা ভগ্নাংশ আছে, এখানে আছে হর 7, এখানে আছে 12। 7 আর 12 লসাগু কত? 84। 7 আর 12 লসাগু কত? 84। সংখ্যা পদ্ধতির মাধ্যমে করব, বুঝেন আগে। তাহলে মনে করেন যে আপনার পিতারই বা আপনারই সম্পত্তি আছে 84x। 84x কেন ধরছি? এখানে হর 7, এখানে হর 12, তাহলে 7 আর 12 লসাগু, 7 12 84। তাহলে মনে করি যে আপনার 84x সম্পত্তি আছে। এখন এই 84x এর 7-এর 3 অংশ বেচা দিছেন। 84x এর 7-এর 3, 7 12 84, 3 12
36x। 84 থেকে 37 বাদ দেন, তাহলে কত থাকে? 4 12 48x। 48x সম্পত্তি আপনার এখন হাতে আছে, ঠিক আছে? বিয়োগের ঝামেলায়ও আমি যাব না, আমি এভাবে করব। আপনার সম্পত্তি আছে 84x, 7-এর 3 বেইসা দিলেন, তাহলে থাকলো আর 7-এর 4। 7 12 84, 4 12 48। 48x সম্পত্তি এখন আপনার হাতে আছে। এই যে 48x সম্পত্তি আপনার এখন হাতে আছে, এটা হলো অনেক আগের ঘটনা। অনেক আগে আপনার 84x সম্পত্তি ছিল, সেখান থেকে 7-এর 3 বেচে দিয়েছিলেন, তার মানে আপনার 7-এর 4 আর আপনার হাতে থেকে গেছিল। সেই যে থেকে গেছিল 84x, সেই সম্পত্তি আপনার এখন পর্যন্ত আছে 84x। এখন এই যে 84x যে সম্পত্তি আছে, এই সম্পত্তি এখন আপনার টাকা দরকার। এখন আপনি 84x এর 12/5 বেচে দিয়েছেন, আছে কত? 84x বেচে দিলেন 12 ভাগের 5 ভাগ, তার মানে আপনার হাতে থেকে গেল 12 ভাগের 7 ভাগ। 12 দিয়ে কাটলে কত? 12 5 12 7 5 12 6 12 7 12 84, 5 12 60, 6 12 নামটাই তো ভুলে গেলাম। 5 12 60, 6 12 72, 7 12 84, 7 12 84, 7 12 84, তাহলে 7 7 49x সম্পত্তি আপনার এখন হাতে আছে। ভুল করতেছি, 48। এইটা আমি ভাবতেছি কি এমন হচ্ছে কেন? আপনার মোট সম্পত্তি 84x, বেচে দিচ্ছেন 7-এর 3, আছে 7-এর 4, মানে 48x সম্পত্তি আপনার হাতে আছে। আপনার এখন সম্পত্তি আছে 48x। এই 48x থেকে আবার 12/5 বেচে দিচ্ছেন, মানে আপনার এখন আছে 12/7। 12/5 বেচে দিলে 12/7 থেকে যায়। এই 12/7 আপনার এখন থেকে গেছে সর্বশেষে। 4 12 48, 4 7 28x। তাই 3টা জিনিস দেখেন, অনেক আগে আপনার সম্পত্তি ছিল 84x, সেখান থেকে বেচে দিলেন, তারপরে আপনার সম্পত্তি ছিল 48x, সেখান থেকে আবার বেচে দিলেন, সর্বশেষ আপনার সম্পত্তি আছে 28x। আপনার সম্পত্তি ছিল 84x, প্রথমবার বিক্রি করার পর ছিল 48x, দ্বিতীয়বার বিক্রি করার পর আপনার এখন হাতে সম্পত্তি আছে 28x। এই যে সম্পত্তি এখন আছে 28x, এই সম্পত্তির মূল্য হচ্ছে আপনার 1500 টাকা। 28x সমান সমান 1500 টাকা। তাহলে বলছে মোট সম্পত্তি, মানে ওই যে আপনার যে মোট সম্পত্তি ছিল 84x, তাহলে 28x সমান সমান 1500, 84x সমান সমান কত? 28-এর 3 গুণ 84, 1500-এর 3 গুণ 4500। 28x এর 3 গুণ হচ্ছে 84x, তাহলে 1500 টাকার 3 গুণ হচ্ছে 4500। এই 4500 আনসার। সুন্দর না? অনেক সুন্দর। ঠিক আছে, ইয়ে করেন, অ্যান্সার দেন। তবে আস্তে আস্তে একটু পড়েন, তাহলে সহজ হবে বুঝতে আমাদের। জি, বুঝতে পারছি। অলরেডি সহজ বেশি স্যার, আগেরটাই জি, আগেরটা সহজ বেশি, এটাও সহজ। দুইটা পদ্ধতিতেই শেখেন, কাজে লাগবে। কারণ এই ধরনের অনেক গণিত আমরা এইভাবে করব, ঠিক আছে স্যার? আসলে অনেক সুন্দর মাহিদুল ইসলাম স্যার, সুন্দর। 14, ভাবছিলাম 45টা গণিত আজকে সব করাবো। করেন, কষ্ট হয়ে গেছে কথা বলতে বলতে। এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, দেখছেন? এই যে ধরি মোট সম্পত্তি 84x, তাহলে আমার থেকে যায় 28x, মানে হচ্ছে 1500 টাকা, ঠিক আছে? আর এই যে বিকল্প দেওয়া আছে, মোট সম্পত্তি 1, 7-এর 3 বিক্রি করছেন, 7-এর 4 থেকে গেছে, আবার বিক্রি করছেন 12/5, এই যে 7-এর 4 তার 12/7 থেকে গেছে, মানে 3-এর 1। বইতে অনেক বড় করে ব্যাখ্যা করে থাকা বুঝতে কষ্ট হয়, আমি বোঝাই সংক্ষেপে, ব্যাখ্যাও সংক্ষেপে। ভিডিও লেসন দেখবেন, এরপরে গণিত প্র্যাকটিস করবেন। এখন শেষ এই অংশ 3-এর 1 অংশের মূল্য হচ্ছে 1500 টাকা, তাহলে মোট সম্পত্তি 1 অংশ হচ্ছে 4500 টাকা। এগুলো কিন্তু সব আমার নিজের টাইপ,
মানে আমি টাইপ করিনি, আমি খাতায় করে দিয়েছি, ছোট ভাই টাইপ করছে। আমার তো এত টাইপ করার সময় হয় না। এখানে কি বলছে বলেন, নিচের কোনটি মূলদ সংখ্যা বলেন। নবম কলেজ নিবন্ধন 2013-তে আসছে। এটা আগেও আপনি বুঝিয়েছিলেন। জি, সব এখানে যত গণিত আছে সব কম বেশি বুঝাইছি। পরেরটা তো সহজ বেশি। জি, পরেরটা সহজ বেশি। আবার বলি, ভগ্নাংশ অনেক জটিল জিনিস, ভগ্নাংশ অনেক কঠিন জিনিস, ভগ্নাংশে প্রচুর প্যাঁচ লাগে। পরেরটা সহজ বেশি। ঠিক আছে, কেন পরেরটা সহজ বেশি, এই ধরুন আরো অনেক গণিত করাবো, তখন আমি বোঝাবো কেন পরেরটা সহজ বেশি। জি, ধন্যবাদ মাহিদুল ভাই, আপনার ক্লাস দেখার পরেই নতুন করে চাকরি পাওয়ার নেশা ধরেছে। মাহিদুল ভাই হোমওয়ার্ক জমা দিয়েন। দেখেন এখানে কি বলছে, মূলদ। মূলদ মানে কি, যৌক্তিক। যৌক্তিক মানে কি, যেটাকে আপনি প্রকাশ করতে পারবেন। ঠিক আছে, √2 প্রকাশ করতে পারবেন না, ক্যালকুলেটরে চাপেন, √2 এর মান কত ভুলে গেছি, 1.47 সম্ভবত। চলতেই থাকবে 1.47 ডট ডট, আরো অনেক সংখ্যা আসবে, চলতেই থাকবে, ক্যালকুলেটরে চাপবেন, এর কোনো শেষ নেই। 8√3, 8√3 সমান সমান হচ্ছে 8 রে লিখতে পারি 2 এর কিউব। √3 মানে হচ্ছে 1/3। বুঝাইছি না? বুঝাইছি, প্রচুর কাজে লাগে তাই না? যেমন a এর যদি আমি 1/3 লিখি, আমি লিখতে পারি a এর পাওয়ার 1/3। এখানে যদি আমার √4 হয় তাহলে পাওয়ার হয় 1/4। এখানে যদি √5 হয় পাওয়ার হয় 1/5। ঠিক আছে, a এর রুট মানে a এর পাওয়ার হাফ, তাহলে 8 এর রুট মানে 8 এর পাওয়ার হাফ। 8 এর √3 মানে 8 এর পাওয়ার 1/3। তাহলে দেখেন 8√3 মানে হচ্ছে 8 এর পাওয়ার 1/3। এখন 8 এর পাওয়ার 8 কে কি লিখতে পারি, 8 কে লিখতে পারি 2 এর কিউব। তাহলে দেখেন এই যে 8 কে লিখলাম 2 এর কিউব, তাহলে এই 2টা কি, এই 3টা হচ্ছে 2 এর পাওয়ার। আগে একটা পাওয়ার কিন্তু ছিল যে 1/3। আরো আলাদা করে লিখি, 8 কে লিখতে পারি 2 এর কিউব, আগের 1/3 এই যে পাওয়ার। এই 3 কিন্তু 2 এর পাওয়ার, আবার এই 1/3ও কিন্তু 2 এর পাওয়ার। পাওয়ার পাওয়ার আমরা গুণ আকারে লিখতে পারি, পাওয়ার পাওয়ার আমরা ভিতরে বাইরে লিখতে পারি। এই 1/3 ভিতরে লিখতে পারি, 3 বাইরে লিখতে পারি। এর মানে হচ্ছে 2 এর 3 1/3। পাওয়ার পাওয়ার গুণ আকারে থাকে। ঠিক আছে, প্রয়োজনে আমরা 1/3 ভিতরে লিখতে পারি, 3 বাইরে লিখতে পারি। লগে আমাদের এইগুলো প্রচুর প্রয়োজন হয়। ঠিক আছে, মিলানোর জন্য। তাহলে 2 এর পাওয়ার 3 আবার 2 এর পাওয়ার 1/3, দুইটা পাওয়ার আছে মানে পাওয়ার গুণ আকারে থাকে, তার মানে 2। তার মানে আমরা বলতে পারি 8√3। দেখেন 8√3 মানে হচ্ছে 2। 8 এর রুট কিউব করতে বলছে, 2 হয়। আবার দেখেন 2 এর কিউব করলে কিন্তু 8ই হয়। তাহলে বলছে নিচের কোনটি মূলদ। 8√3 মানে হচ্ছে 2। 2 একটা যৌক্তিক সংখ্যা, মানে আপনি এটা প্রকাশ করতে পারতেছেন, আমাকে দেখাতে পারতেছেন। 9√3 প্রকাশ করতে পারবেন না কোনোভাবে, উঠাতে পারবেন না। ক্যালকুলেটরে চাপলে দেখবেন যে প্রচুর সংখ্যা ডট 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 সংখ্যা চলতেই থাকবে। 8√2 করতে পারবেন না। ঠিক আছে, দেখেন 9√3 মানে কি বলেন, 9√3। 9 রে লিখতে পারি 3 এর স্কোয়ার, 9 রে লিখতে পারি 3 এর স্কোয়ার, আর রুট কিউব মানে কি 1/3। তার মানে আমি লিখতে পারি 3 এর পাওয়ার 2/3। এই যে 3 এর পাওয়ার 2/3। ঠিক আছে, আপনি ক্যালকুলেটরে করেন, যেভাবেই করেন দেখবেন যে এটা ডট 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 অনেক সংখ্যা চলতেই থাকবে। এটাও ঠিক এরকম, সংখ্যার মাধ্যমে আপনি প্রকাশ করতে পারবেন না, রুট উঠাতে পারবেন না। তাহলে এখানে একটা সংখ্যা আছে 8√3 মানে হচ্ছে 2। এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। মূলদ মানে কি, যৌক্তিক সংখ্যা, যেটাকে আপনি প্রকাশ করতে পারবেন। মূলদ সংখ্যা। 1 হতে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, অ্যান্সার দেন। সাবিহা, সঞ্জু,
সাবিহা প্রশান্ত, স্পর্শহীন মেঘ প্রশান্ত, সাকিয়া আলম বর্গ করলে ভালো, 2কে হরলব আকারে প্রকাশ করা যায়। জি, 2 মানে হচ্ছে 2/1। আসলে ওই যে p/q বলছে না, ওটা একটু হিসাবটা একটু টাফ। আমি সহজে আরো বলি যে যে সংখ্যাটা প্রকাশ করতে পারবেন। 8কে ঘন করলে 2 হয়। বিষ্ণুদেব, খালেদা, এই নতুনরা কমেন্ট দেয় না কেন? সাহাব, এমআরটে রুহুল, তারেক রহমান, 15টা তাই না? 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাটা লিস্টটা যেন কি ছিল? মৌলিক সংখ্যার লিস্ট 422 322 322, 422 322 322। শেষে 2 হবে না, শেষে 1 হবে। 422 322 322। এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? কতক্ষণ হলো ক্লাস? 1 ঘন্টা 30 মিনিট ক্লাস হয়েছে, এটাই শেষ। ঠিক আছে, এটা আমি করাবো, এরপর আপনারা করবেন। এটা শেষ ক্লাস, কিন্তু এটা শেষ। একটু পানি খেয়ে দিই। দ্রুত কমেন্ট দেন সবাই, একটু অ্যাক্টিভ হন, একটু অ্যাক্টিভ হন। আর 2-4 মিনিট ক্লাস শেষ। বলছে কি দেখেন, এর মধ্যে কোনটি বৃহত্তম? করেন, শূন্য নেন, সবগুলো উপরে শূন্য নেন। শূন্য মানে 10 দিয়ে গুণ। 4 দিয়ে 30কে কাটলে 4 7 28, এখানেই করব। 4 7 28, 4 7 28, 4-এর 2 থাকে মানে 7.5। 5 দিয়ে 20কে কাটলে 4, 6 দিয়ে 10কে কাটলে 1 পয়েন্ট সামথিং, 1-এর একটু বেশি। 8 দিয়ে 50কে কাটলে 6 8 48, 4-এর 2 মানে 6.25। এর মধ্যে কোনটি বৃহত্তম বলেন? এই যে প্রথমটা বৃহত্তম, 4-এর 3। 4-এর 3 হচ্ছে বৃহত্তম। দেখেন এখানে সুন্দর করে বুঝাই দিচ্ছি যে সবগুলো ভগ্নাংশকে 10 দিয়ে গুণ করলে, অতঃপর সবগুলো ভাগ করলে আমরা দেখতে পাই 4-এর 30 মানে হচ্ছে 7 সমস্ত 4-এর 1, যা সব থেকে বড়। এই ধরনের ব্যাখ্যা কোনো বইয়ে পাবেন না, সব বইয়ে দেখবেন বইয়ের মতো করে ব্যাখ্যা করা। আমার ব্যাখ্যা হচ্ছে সব এক্সেপশনাল, বাস্তব জীবনের সাথে মিলাই আমি ঠিক যেভাবে পড়াই। আমার যদি ভবিষ্যতে কোনো বই আসে, তাও ঠিক এইরকমই থাকবে ব্যাখ্যাগুলো, কোনো ফর্মালিটি নেই, সব ইনফর্মাল। আবার দেখেন কি বলছে, এগুলো আমরা কি করব? সোজা উপরে 10 দিয়ে গুণ করে দেব। 2 দিয়ে কাটলে হয় 4, 5 দিয়ে 20কে কাটলে 4 5, 4 দিয়ে 30কে কাটলে 4 7 28, 4-এর 2 থাকে, 4-এর 2 মানে 0.5 বা 7-এর থেকে একটু বেশি। 6 দিয়ে 10কে কাটলে 1-এর থেকে একটু বেশি। 8 দিয়ে 50কে কাটলে 6 8 48, 6-এর থেকে একটু বেশি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এইটার মান হচ্ছে 7-এর থেকে বেশি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমার এ, 4-এর 3। স্যার ভুলে গেলাম, 2/4 ধরে করছি, দূর বুঝি নাই। এই ধরনের অঙ্ক সবসময় উপরে শূন্য নিয়ে কাটে দিবেন। স্যার আপনার রুহুল ভাই ভুল করছে, ভালো করছে, খুশি হয়েছি। রুহুল ভাই আজকে 2টা ভুল করছে। তবে রুহুল ভাই কিন্তু জাতে মাতাল তালে ঠিক এখন ভুল করতে পারে, কারণ এখন তো সে মানে সাবকনসিয়াস ভাবে পড়তেছে, ক্লাস করতেছে, এন্টারটেইন করতেছে, বুঝলেন? পরীক্ষার হলে কিন্তু দেখেন প্রাইমারিতে 20টা কারেক্ট করছে। এগুলো জাতে মাতাল তালে ঠিক হইতে হবে। এখন রুহুল ভাই 2টা ভুল করছে, কিন্তু পরীক্ষার হলে এগুলো ম্যাথ আসলে রুহুল ভাই ভুল করবে না, কারণ ভালো স্টুডেন্টরা ওই পরীক্ষার হলে টলে অনেক বেশি কনসিয়াস থাকে। ঠিক আছে, সবচেয়ে বড় সংখ্যা কোনটি বলেন? এটার অ্যান্সার দিয়ে চলে যান। সবচেয়ে বড় সংখ্যা কোনটি? এটার অ্যান্সার দিবেন, দিতে দিতে চলে যান। আজকের করাবো না, কষ্ট হয়েছে, কারণ আপনাদের সবার, নতুন পুরানো সবার কাজ হচ্ছে 1 নাম্বার। আজকে কয়টা ম্যাথ করালাম বলেন? আজকে ম্যাথ করালাম 18টা। ভাবছিলাম অনেক বেশি ম্যাথ করাবো, করাতে পারতাম। নতুনদের জন্য আস্তে আস্তে করাইছি, সুন্দর করে প্রত্যেকটা গণিত বোঝাইছি। আপনাদের 1 নাম্বার কাজ হচ্ছে এই 18টা ম্যাথ খাতায় করে জমা দিবেন। 2টা গ্রুপ আছে, পেজে 2টা গ্রুপে শেয়ার দেওয়া আছে। প্রয়োজনে আপনারা যদি চান, আপনাদের আমি নতুন আরো একটা গ্রুপ খুলে দিতে পারি, যেখানে আপনার হোমওয়ার্ক জমা দিবেন। ঠিক আছে, প্রাইভেট। তাহলে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন। 1 নাম্বার কাজ আপনাদের। 2 নাম্বার কাজ হচ্ছে শেয়ার দেওয়ার তো অপশন নাই, প্রাইভেটে ক্লাস হচ্ছে,
আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে তাদেরকে বললেন আমাদের কথা, ওরা আসলে ওরা ভালো করবে। দেরি করে আসলে ওদেরই লস। আপনার আপন ভাই, আপনার আপন বোন, ইভেন যারা জুনিয়র আছে তাদেরকে অ্যাড করে দিতে পারেন আমাদের এখানে। আর আপনারা যারা ভর্তি হয়েছেন তাদেরকে বলছি তো, সবাই তো একজন করে এক্সট্রা অ্যাড করতে পারবেন, করে দিন, কোনো সমস্যা নেই। তাহলে আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে একটু এখানে আমাদের অ্যাড করেন, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে সবাই একটা কমেন্ট দেন। কি কমেন্ট দিবেন বলেন? আগে জব পরে সব। এই কমেন্টটা দিতে দিতে চলে যান, এই কমেন্টটা দিতে দিতে চলে যাবেন। আপনাদের ভাই বোন যারা আছে তাদেরকে বলবেন, অ্যাড করে দিবেন। আর আপনার মূল কাজ হচ্ছে 18টা গণিত খাতায় করে যেগুলো জমা দিবেন। তো ভালো থাকেন, শুভরাত্রি। দেখা হবে পরশুদিন রাত 9টায়। আগামীকাল অফিস আছে, প্রত্যেকদিন ক্লাস দেবো। আর প্রত্যেকদিন ক্লাস দিলে পরীক্ষা আসুক, প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, তখন অনেক বেশি ক্লাস দেবো। কারণ অলরেডি কিন্তু আপনারা নতুন যারা আছেন ইউটিউবে কিন্তু আমার আরও আজকে 50 ক্লাস, আরও 49টা ক্লাস কিন্তু রয়েছে। এইগুলো করেন, পাশাপাশি সময় সুযোগ করে ইউটিউবের ওই ক্লাসগুলো শেষ করেন, ঠিক আছে? ভালো করবেন সবাই। যদি ভালো না করতে পারেন আমি আসি, ভালো করাবো। আপনার কাজ একটা, শুধুমাত্র এইচডব্লিউ জমা দেয়া, খাতায় করে এইচডব্লিউ জমা দেবেন, আপনার আর কোনো কাজ নেই। প্রচুর কষ্ট হয়েছে দেখছেন, মাঝখানে কিন্তু ঘেমে গেছিলাম। এসি চালাই নাই, কিন্তু ওই রুমের ফ্যানটা চালাই দিয়েছি, দরজাটা খুলে দিয়েছি, ওই দিক থেকে বাতাস আসছে।